স্যার আপনার শেয়ারের পার্টটা স্ক্রিনে থেকে একটু বড় করা যায়, কারণ এখানে পার্টিসিপেন্টদের পার্টটাই 80% কভার করছে আর আপনার পার্টটা শুধু 20% দেখাচ্ছে, একটু ডিস্ট্রাকশন হচ্ছে। দাঁড়ান এক মিনিট। রেকর্ডিং স্টার্ট হয়েছে। হ্যাঁ গ্রেট, ঠিক আছে। আচ্ছা এখন কি আপনি পুরোটা দেখতে পাচ্ছেন? এখন কি পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে? না স্যার, এটা জাস্ট একটা ভার্টিক্যাল প্যানেলের মতো, আপনার সাইডে মোবাইল স্ক্রিনের মতো একটু ছোট, আর রাইট সাইডে 70 to 75% কভার করছে পার্টিসিপেন্টদের লোগো আর কেউ কেউ ভিডিও অন করলে সেই পার্টটা। ওকে ওকে, আই এম রিয়েলি সরি, আজকে আমার মোবাইল থেকে করতে হচ্ছে জিনিসটা। কেন কি স্ক্রিন শেয়ারিং হবে না, কারণ আমি একটু স্ক্রিনের লেআউটটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? মনে হয় আজকে একটু বেটার হবে, কারণ অ্যাকচুয়ালি উই আর হ্যান্ডলিং দ্য অ্যাডমিন প্যানেল, তো সো উই নিড টু অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট এন্ড অল, দ্যাট ইজ ওয়াই আমাদের ওই পার্টটাকে অন রাখতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এবার আমি আজকে শুরু করছি। আপনারা সিম্পলি গুগলে সবাই যারা অলরেডি দেখেছেন খুব ভালো কথা, যারা দেখেননি তারা আমার সাথে সাথে নিজেরাও করতে পারেন। আপনারা প্রথমে স্ক্রিনারে যাবেন, স্ক্রিনার বলে গুগলে সার্চ করলেন, সার্চ করে নিয়ে আপনি আপনাদের এই পেজটা খুলবে, ঠিক আছে? এখানে গিয়ে প্রথমে আপনি একটা নিজের নামে একটা লগ ইন আইডি ক্রিয়েট করবেন। এখানে যদি ধরুন ক্রিয়েট অ্যাকাউন্টে আপনাকে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে। লেটস সে ধরুন আমি আমার যা আইডি পাসওয়ার্ড আছে সেগুলো আমি দিয়ে দিলাম। আপনি ঢোকার পরে স্ক্রিনটা এরকম দেখাবে। আপনি যখন স্ক্রিনারে লগ ইন করবেন, স্ক্রিনারে লগ ইন স্ক্রিনটা এরকম দেখাবে। এবার ধরুন আমি একটা কোনো কোম্পানি লেটসে আমি দেখতে চাইছি, যে কোনো একজন একটা কোম্পানির আমার নাম বলুন, যে কোনো একজন, লেটসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ওকে, আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেখতে চাইছি। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যে আপনি যদি দেখেন, দেখবেন প্রথমেই কোম্পানির সম্পর্কে অ্যাবাউটে কোম্পানির সম্পর্কে একটা ব্রিফ লেখা আছে, ঠিক আছে? একদম উপরেই দেখুন অ্যাবাউট বলে একটা জায়গা আছে। অ্যাবাউটের মধ্যে কোম্পানিটার সম্পর্কে ব্রিফ লেখা থাকবে। কি পয়েন্টস এর মধ্যে রিলায়েন্সের ডিফারেন্ট ভার্টিক্যাল সম্পর্কে লেখা আছে: অয়েল টু কেমিক্যাল সেগমেন্ট, রিটেল সেগমেন্ট, ডিজিটাল সার্ভিস বিজনেস, ব্রডব্যান্ড এক্সপ্যানশন, শেয়ার হোল্ডার্স অফ জিও, অয়েল অ্যান্ড গ্যাস, ইএনপি বিজনেস, media and entertainment business. It basically talks about the brief of what the company does. সেটা আমরা এখান থেকে একটা ব্রিফ আইডিয়া পেতে পারি। এরপরে আমরা প্রাইমারি ডেটার মধ্যে আসি। ডেটার মধ্যে দেখুন ফার্স্টেই দেখাচ্ছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ মানে হচ্ছে যে টোটাল, ধরুন আমার রিলায়েন্সের কারেন্ট শেয়ার প্রাইস হচ্ছে, দেখুন একদম ওপরে যেটা লেখা 2940 টাকা, আর পাশে 0.40% গ্রিনে মানে হচ্ছে যে আগের লাস্ট যেদিন ট্রেড হয়েছে সেদিন শেয়ারটা 0.4% বেড়েছে, ঠিক আছে, আগের দিনের তুলনায়। তো মার্কেট ক্যাপ মানে হচ্ছে যে রিলায়েন্সের যতগুলো নাম্বার অফ শেয়ারস আছে তাকে যদি আমি 2940 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে পরে যে টোটাল ভ্যালু আসবে সেটা হচ্ছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ ইজ নাথিং বাট নাম্বার অফ ইকুইটি শেয়ারস মাল্টিপ্লাইড বাই প্রাইস অফ দ্য ইকুইটি শেয়ারস। তো এখানে দেখুন মার্কেট ক্যাপ হচ্ছে 89,282 কোটি টাকা। ইন্ডিয়াতে সব থেকে বড় কোম্পানি হচ্ছে রিলায়েন্স, রিলায়েন্সের মার্কেট ক্যাপ সব থেকে বড়। এরপরে দেখুন একটা কারেন্ট প্রাইস আছে, কারেন্ট প্রাইস হচ্ছে মানে 2940 টাকা। তার নিচে আছে হাই অ্যান্ড লো। হাই অ্যান্ড লো মানে হচ্ছে স্টকটা ম্যাক্সিমাম এখন পর্যন্ত হাই হচ্ছে 3025 টাকা আর লো হচ্ছে 2154 টাকা, ঠিক আছে, এই বছরে। এরপরে যেটা আছে দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। দেখুন স্টক পি নামে একটা জিনিস আছে, স্টক পি। স্টক পি দেখাচ্ছে 28.5। আমরা পির ওপরে একটু আলোচনা করব। পি মানে হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। কিভাবে আমরা আর্নিং রেশিও পাবো, আমরা চলে যাই। যদি আমি নিচে একটু স্ক্রোল ডাউন করি, নিচে স্ক্রোল ডাউন করলে আমি একটা চার্ট দেখতে পাচ্ছি। চার্ট দেখতে পাচ্ছি সবাই? একটুখানি আমার চ্যাটে কনফার্ম করবেন আমরা সবাই চার্টটা দেখতে পাচ্ছি কিনা। চার্ট দেখতে পাচ্ছি, ওকে, থ্যাংক ইউ। ওকে, চার্টের নিচে আমাদের দেখবেন একটা পিয়ার কম্পারিজন আছে আর তার নিচে হচ্ছে কোয়ার্টারলি রেজাল্টস আছে।
এবার দেখুন কোয়ার্টারলি রেজাল্টস এর মধ্যে কি কি দেখতে হবে সেটা আপনাকে বলি। লাস্ট যে কোয়ার্টার একদম ডান দিকে আপনি দেখুন ডিসেম্বর 2023-এর রেজাল্ট দেওয়া আছে। ডিসেম্বর 2023-এর টোটাল সেলস কত ছিল? 2,25,000 কোটি টাকা। দেখুন 2,25,086 কোটি টাকা। এক্সপেন্স ছিল 1,84,430 কোটি টাকা। তার মানে আমি প্রথমে সেলসটা দেখতে পাচ্ছি। এই সেলসটাকে যখন আমার কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে তখন আমাকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার কার সাথে করব? ডিসেম্বর 23-এর যদি আমার রেজাল্ট হয় তবে ইউজুয়ালি আমি ডিসেম্বর 22-এর সাথে কম্পেয়ার করব। দেখুন আমি ডিসেম্বর 22-এর সাথে কম্পেয়ার যদি করি, আমি সেলসের ওপরে যেই ক্লিক করলাম, সেলসের ওপরে ক্লিক করলে পরে দেখুন আমার ওয়াই সেলস গ্রোথ দেখাচ্ছে। ওয়াই মানে ইয়ার অন ইয়ার, মানে ডিসেম্বর 2023-এ আমার সেল হয়েছে 2,25,086 কোটি এবং সেটা ডিসেম্বর 2022-এ ছিল 2,16,737 কোটি। ওয়াই গ্রোথ কত হয়েছে দেখুন ডিসেম্বর 23 এই সেলস এর নিচে 3.85% আছে। তার মানে আমার রেভিনিউ গ্রো করেছে অনলি 3.85%। ঠিক আছে। ওয়ারাজ আমার এক্সপেন্সের নিচে আমি যদি ক্লিক করি, এক্সপেন্সের মধ্যে ছিল আমার 1,84,430 কোটি টাকা। তার মধ্যে ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে দেখুন 66% আর এমপ্লয়ি কস্ট হচ্ছে অনলি 3%। ঠিক আছে। তো এইখানে ওয়াই সেলস আমরা নর্মালি এরকম কোম্পানি খুঁজে পাওয়ার চেষ্টা করব যেখানে ওয়াই সেলস গ্রোথ ইজ মোর দ্যান 15%, 20% মিনিমাম গ্রো করেছে রেভিনিউ। আমরা এইরকম ধরনের কোম্পানি খুঁজে বের করার চেষ্টা করব। সেকেন্ড লেটসে এরপরে দেখুন সেলস থেকে আমি এক্সপেন্স বাদ দিয়ে দিলে পরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট, মানে আমার অপারেশন থেকে টোটাল কত প্রফিট এসছে। সেই অপারেটিং প্রফিটটা হচ্ছে 40,656 কোটি টাকা। আমি যদি আগের বছরে চলে যাই, আগের বছরে ডিসেম্বর 22-এ ইট ওয়াজ অ্যারাউন্ড 35,009 করোড়। তো আমি যদি একটা মানে রাফলি একটা হিসেব করি, 40,000 বাই 35,000, 40,000 বাই 35,000 যদি আমি করি তাহলে অ্যারাউন্ড 14% মতো আমার অপারেটিং প্রফিট গ্রো করেছে, অ্যারাউন্ড 14%। রাইট, আপনি একটা হিসেব পেয়ে গেলেন। এবার দেখুন এর অপারেটিং প্রফিট মার্জিন মোটামুটি দেখুন 18, 18, 18, 18, 16, 14, 17, 15, 16, 16, 17, 16, 18। তার মানে এর অপারেটিং প্রফিট মার্জিনে একটা স্টেবিলিটি আছে। ঠিক আছে। এখানে এরকম হচ্ছে না যে কোনোবার 4% হয়ে যাচ্ছে, কোনোবার 10% হয়ে যাচ্ছে, কোনোবার 20% হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে না। মোর অন লেস 14 থেকে 18%-এর মধ্যে অপারেটিং প্রফিট মার্জিন ঘোরাঘুরি করছে। তাছাড়া তারপরে অপারেটিং প্রফিট মার্জিনের নিচেই দেখুন আপনি দেখতে পাবেন আদার ইনকাম। আদার ইনকাম মানে কি? আদার ইনকাম মানে হচ্ছে যে ধরুন যেটা আমার প্রাইমারি লাইন অফ অ্যাক্টিভিটি সেটা ছাড়া কোম্পানি যদি বাকি আর অন্য কোনো ইনকাম করে সেটাকে আমরা আদার ইনকামের মধ্যে ধরি। ফর এক্সাম্পল আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। লেটস আমি একটা কেমিক্যালস কোম্পানি কেমিক্যালস তৈরি করার সময় বাই প্রোডাক্ট হিসেবে ধরুন আমি একটা ন্যাপথা পাই ফর এক্সাম্পল, বা ন্যাপথলিন তৈরি হয়। সেই ন্যাপথলিন বিক্রি করে ধরুন আমার 100 টাকা ইনকাম হচ্ছে, দ্যাট 100 রুপিস উইল কাম টু আদার ইনকাম। ব্যাংকের ক্ষেত্রে ফর এক্সাম্পল ধরুন ব্যাংকের অ্যাকচুয়াল ব্যবসা হচ্ছে টেকিং ডিপোজিট অ্যান্ড লেন্ডিং মানি। আমি কাস্টমারের থেকে ডিপোজিট নেব, নিয়ে আবার সেই টাকাটাই বাজারে আমি লোন হিসাবে দেবো। কিন্তু এটা করতে করতে ব্যাংকে আমরা অনেক ধরনের আদার ইনকাম আমাদের আসে। যেরকম ধরুন আমি মিউচুয়াল ফান্ড বিক্রি করলাম, তার থেকে আমাদের একটা ইনকাম আসবে যেটা নর্মাল ব্যাংকিং এর বিজনেসের থেকে আলাদা। আমি ইন্স্যুরেন্স বিক্রি করলাম, আমি কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুললাম কোনো কাস্টমারের, এসবিআই ক্যাপসের থ্রুতে যেমন আমরা খুলি। ঠিক আছে। সেই ধরনের যদি কোনো ইনকাম আসে যেটা নর্মাল বিজনেসের লাইন অফ অ্যাক্টিভিটির থেকে আলাদা সোর্স অফ ইনকাম থেকে আসছে, সেটা আদার ইনকামের মধ্যে আসে। অনেক সময় ধরুন কোনো অ্যাসেটস আমি বিক্রি করলাম, আমার কোনো একটা পুরোনো জমি পড়েছিল কোম্পানির নামে, সেই জমিটা বিক্রি করেছি, সেই জমিটা বিক্রি করে কোনো টাকা পেয়েছি, সেটাও আদার ইনকামের মধ্যে আসে। নেক্সট পোর্শন হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে যে আমি টোটাল এই কোয়ার্টারে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়েছি। এই কোয়ার্টারে আদার ইনকাম ছিল 4,022 কোটি টাকা আর ইন্টারেস্ট ছিল 5,789 কোটি টাকা। আর তারপরে দেখুন আছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে কি? ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে কোনো একটা অ্যাসেট যখন আমরা ইউজ করি, অ্যাসেটের তো একটা লাইফ আছে। মোস্ট অফ দ্য মেশিনস ধরুন একটা কোনো মেশিন আছে যেটা 10 বছরের জন্য চলে। এবার 10 বছর পরে গিয়ে তো আপনাকে সেই মেশিনটাকে চেঞ্জ করতে হবে। তো প্রতি 10 বছর পরে গিয়ে দুম করে যদি আমি মেশিনটাকে চেঞ্জ করতে যাই তাহলে পরে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে পুরো একবারেই পুরো টাকাটা বের করে নিতে হবে। তো সেটা না করে আমরা কি করি, মেশিনটা যদি 10 বছর পর্যন্ত চলে তাহলে প্রতি বছরে আমরা 10%
যে মেশিনের কস্ট, সেই মেশিনের কস্টটাকে আমরা ডেপ্রিসিয়েশন হিসেবে দেখাই এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা সরিয়ে দিই। কেন কি, আজকে যদি ধরুন কোনো একটা মেশিন আমরা 100 টাকায় কিনি এবং যদি সে 10 বছর তার সেলফ লাইফ থাকে, তার মানে প্রতি বছরে সেই মেশিনটার যে দাম আছে সেটা 10 টাকা করে কমতে থাকবে। তার এই জন্য সে প্রতি বছরে ওর ডেপ্রিসিয়েশন 10 টাকা হওয়া উচিত। সিমিলারলি রিলায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন লাস্ট কোয়ার্টারে দেখুন 12,903 কোটি টাকা হয়েছে। আচ্ছা, টোটাল অ্যাসেট কিভাবে দেখবো যে কত টাকা কত এর অ্যাসেট আছে? আর একটু নিচে চলে যান, আর একটু নিচে গেলে পরে আপনি দেখবেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নিচেরটাও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ওপরেরটাও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কিন্তু ওপরের যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে কোয়ার্টারলি, আর নিচের যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে ইয়ারলি। আর ঠিক তার নিচে ব্যালেন্স শিট দেওয়া আছে। ব্যালেন্স শিটের মধ্যে আপনি যদি ফিক্সড অ্যাসেট দেখেন, আপনি দেখুন ফিক্সড অ্যাসেটের সেপ্টেম্বর 2023-এ ফিক্সড অ্যাসেট ছিল 9,24,262 কোটি টাকা। এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। তো 9,24,262 কোটি টাকার উপরে ডেপ্রিসিয়েশন হয়েছে আপনার এই অ্যামাউন্টটা, এই কোয়ার্টারে 12,903 কোটি টাকা, ডিসেম্বর 23-এ যেটা ডেপ্রিসিয়েশন হয়েছে। তাহলে আমার অপারেটিং প্রফিট আসলো, অপারেটিং প্রফিট এসেছিল 40,000, তার সাথে আদার ইনকাম এসছে 4,000, তার মানে 44,000 কোটি। তার থেকে আমি ইন্টারেস্ট বাদ দিলাম 5,700 কোটি, আর ডেপ্রিসিয়েশন বাদ দিলাম 12,900 কোটি। এই দুটো বাদ দেওয়ার পরে আমার যেটা পড়ে থাকলো সেটাকে আমরা বলি প্রফিট বিফোর ট্যাক্স, পিবিটি, 25,986 কোটি টাকা। দেখুন প্রফিট বিফোর ট্যাক্স 25,986 কোটি টাকা এসছে ডিসেম্বর 2023-এ। তার থেকে ট্যাক্স দিয়েছে কোম্পানি 24%। নর্মালি কর্পোরেট ট্যাক্স যেটা এখন বর্তমানে 25% মতো হয়। তো এদের হয়তো বা কোনো কিছু আগের কোনো ট্যাক্স পাওনা ছিল, সেটা ক্রেডিট হয়েছে, ট্যাক্স ক্রেডিট পেয়েছে বলে সেটা 24% দেখাচ্ছে। বাট বাই অ্যান্ড লার্জ আপনি মোটামুটি 25%-এর কাছাকাছি দেখবেন। আপনি ডিসেম্বর 20-তে 1% ছিল, মার্চ 21-এ 8%। আগের থেকে হয়তো কোনো ট্যাক্স পাওনা ছিল, কোনো ট্যাক্স রিফান্ড পেয়েছে, তার জন্য ইফেক্টিভ ট্যাক্স রেটটা কম দেখাচ্ছে। তারপরে 20, 19, 20 দেখুন, তারপরে 28, 24, 23, 11, 25, 25, 24। ওভারঅল কর্পোরেট ট্যাক্স ইজ অ্যারাউন্ড 25%। ঠিক আছে, তো ট্যাক্স আপনি যদি 24% বাদ দিয়ে দেন 25,986 কোটি টাকা থেকে, তাহলে আপনার নেট প্রফিট দাঁড়ায় হচ্ছে 19,641 কোটি টাকা। এটাকে এগেন আমি কার সাথে তুলনা করবো? আমি আগের বছরের সাথে তুলনা করবো। ডিসেম্বর 2022-এ আমার প্রফিট ছিল 17,806। তাহলে এবার আমি দেখে নিই যে আমার নেট প্রফিট কত টাকা বাড়লো। নেট প্রফিট বাড়লো 19,641 বাই 17,806, 19,641 বাই 17,806। তার মানে আমার 10% মতো নেট প্রফিট বেড়েছে। আমরা এইরকম কোম্পানি খোঁজার চেষ্টা করব যার নেট প্রফিট মিনিমাম 20 থেকে 25% বেড়েছে। ঠিক আছে, রিলায়েন্স যেহেতু অনেক বড় কোম্পানি, রিলায়েন্সের মতো বড় কোম্পানির পক্ষে 20 থেকে 25% করে কনস্ট্যান্টলি গ্রো করা ইজ লিটল ডিফিকাল্ট। এই জন্য লার্জ ক্যাপ কোম্পানিতে গ্রোথ নর্মালি একটু কম হয়। বাট আমরা দেখবো যে আরো ছোট স্মল ক্যাপ কোম্পানি, মিড ক্যাপ কোম্পানি, অন্যান্য লার্জ ক্যাপ কোম্পানি কিরকম ভাবে গ্রো করছে, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। আবার আমরা চলে আসি, তাহলে ডিসেম্বর 23-এ আমার টোটাল প্রফিট ছিল 19,641 কোটি। এই 19,641 কোটিকে আমি টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে দিয়েছি। আমি যদি টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি যে ফিগারটা পাবো সেটাকে আমরা বলি ইপিএস। দেখুন ইপিএস ইন রুপিস লেখা আছে 25.52, রাইট? ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। নেট প্রফিট মানে হচ্ছে কোম্পানির পুরো প্রফিট। কোম্পানির পুরো প্রফিটটাকে আমি যদি পার শেয়ার ওয়াইজ প্রফিট বের করতে চাই, তাহলে কোম্পানির পুরো প্রফিটটাকে আমি নাম্বার অফ ইকুইটি শেয়ারস দিয়ে ভাগ করে দিলাম, আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ারস এর নাম্বার দিয়ে। মানে 19,641 কোটিটিকে লেটসে আমার এখানে আমার 8 কোটি শেয়ার আছে ফর এক্সাম্পল, তাহলে আমি 8 কোটি দিয়ে ভাগ করলাম এবং তাতে দেখা গেল আমার ইপিএস এসছে, মানে পার শেয়ার হোল্ডার পার শেয়ারের জন্য আপনার আর্নিং হচ্ছে 25 টাকা 52 পয়সা। বোঝাতে বললাম এটা? এখন পর্যন্ত সবাই ক্লিয়ার যে ইপিএস কিভাবে পাওয়া গেল? তাহলে প্রথমে সেলস থেকে এক্সপেন্স বাদ দিলাম, এক্সপেন্স বাদ দিলে পরে আমি পাই অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট থেকে আমি তার সাথে আদার ইনকাম যোগ করলাম, আদার ইনকাম যোগ করে তার থেকে ইন্টারেস্ট আর ডেপ্রিসিয়েশন বাদ দিলাম, তাহলে পরে আমি পেয়ে যাবো প্রফিট বিফোর ট্যাক্স। প্রফিট বিফোর ট্যাক্সের থেকে আমি ট্যাক্স বাদ দেবো, তাহলে আমি পাবো নেট প্রফিট বা প্রফিট আফটার ট্যাক্স, অনেক সময় প্যাটও বলা হয় শর্টে। এবং টোটাল আমি নেট প্রফিট যা পেলাম, এই নেট প্রফিটের থেকে আমি যদি
সেটাকে যদি নাম্বার অফ ইকুইটি শেয়ার যত আছে সেই কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করেছিল সেই নাম্বার দিয়ে যদি ভাগ করি, তাহলে পার শেয়ার আমার প্রফিট কত দাঁড়ালো সেটা আমি পাই, সেটাকে আমি বলি ইপিএস। ওকে, নাও লেটস গো আপ। আচ্ছা, তাহলে এবার দেখুন এখানে একটা মজার জিনিস দেখায়। ডিসেম্বর 2023-এ ইপিএস ছিল 25 টাকা 52, সেপ্টেম্বর 2023-এ ইপিএস ছিল 25 টাকা 71, জুন 2023-এ ইপিএস ছিল 23 টাকা 67 এবং মার্চ 2023-এ ইপিএস ছিল 28 টাকা 53 পয়সা, রাইট? এই চারটে কোয়ার্টারের ইপিএস যদি আমি যোগ করি তাহলে আমি এক বছরের ইপিএস পেয়ে গেলাম টোটাল। আমরা কি বুঝলাম? একজন কেউ আপনারা একটু মাইকটা আনমিউট করে আমায় বলবেন যে ওয়েদার ইউ গাইজ আর আন্ডারস্ট্যান্ডিং। যদি আমায় আরো এক্সপ্লেন করতে হয় আমি এখানে এক্সপ্লেন করতে চাই। না স্যার, বুঝতে পারছেন? আরেকবার বলবো তো? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ডিসেম্বর মাসে ধরুন ওর প্রফিট ছিল 19,641 কোটি টাকা, সেটাকে আমি ওর যা টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ার অলরেডি ইস্যু করেছে রিলায়েন্স সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমি যে অ্যামাউন্টটা পাবো সেটাকে আমরা বলি ইপিএস, আর্নিং পার শেয়ার ফর দ্যাট কোয়ার্টার। তাহলে ডিসেম্বর 2023-এর জন্য দেখুন আর্নিং পার শেয়ার যেটা ছিল সেটা হচ্ছে 25,25.52, মানে 25 টাকা 52 পয়সা পার শেয়ারে আর্নিং হয়েছে। এত অবধি বোঝা গেছে? একটু রেসপন্ড করবেন। হ্যাঁ হ্যাঁ, রাইট, ওকে। এই 25 টাকা 52 পয়সাটা কোথায় দেখছেন স্যার? ডিসেম্বর 2023-এর যে ফিগারটা আছে এই দেখুন কোয়ার্টারলি রেজাল্টস এর নিচে ডিসেম্বর 2023 একদম রাইট সাইডে ডিসেম্বর 2023 তার নিচে দেখুন 25 টাকা 52 পয়সা রয়েছে, ইপিএস 25 টাকা 52 পয়সা। সেটা কি দেখতে পাচ্ছেন সবাই? একটু আমার চ্যাট বক্সে জানাবেন কাইন্ডলি। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। জাস্ট একটা কোয়েরি, যে ধরুন এটা তো হচ্ছে কোম্পানি যেটা আর্ন করছে, তো এবারে এই যে আর্নিংটা কোথায় যাচ্ছে? মিনস এ part of that going the investment of the company in itself and part of the money will come as a dividend. তো সেই ডিস্ট্রিবিউশনটা কোথায় দেখতে পাবো? আচ্ছা, সেটা আপনারা একটু পরে, আমি আগে বেসিক জিনিসটা বুঝিনি। আপনি যেটা বলছেন বুঝে গেছি আমি, যে কোম্পানি তার মধ্যে খানিকটা ডিভিডেন্ড দিচ্ছে, ডিভিডেন্ড দেওয়ার পরে রিইনভেস্টমেন্ট হচ্ছে, সেগুলো আমরা দেখবো। এখানে যে ইপিএস যেটা আছে সেটার মধ্যে ডিভিডেন্ড এবং কোম্পানি প্লাউব্যাক দুটো এর মধ্যে ইনক্লুডেড আছে। মানে ফর এক্সাম্পল এই যে 25 টাকা হয়েছে তার মধ্যে হতে পারে যে রিলায়েন্স সেই কোয়ার্টারে 4 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো ফর এক্সাম্পল, তাহলে 25 টাকা থেকে 4 টাকা উইল বি পেড ব্যাক টু দ্য শেয়ার হোল্ডার্স, আর বাকি যে 21 টাকা আছে সেটা কোম্পানি রিজার্ভ এন্ড সারপ্লাসের মধ্যে চলে যাবে। বোঝা গেল? এই 25 টাকা ধরুন পার শেয়ারে আর্ন করেছে, তার মধ্যে কোম্পানি ডিসাইড করলো যে ওই কোয়ার্টারে আমি 4 টাকা করে ডিভিডেন্ড দেবো, তাহলে সেই 4 টাকা করে ডিভিডেন্ড আপনাকে দিয়ে দিল, আর বাকি যে 21 টাকা আছে সেটা কোম্পানি রিজার্ভ এন্ড সারপ্লাসের আন্ডারে ব্যালেন্স শিটের আন্ডারে যোগ হবে। এই দেখুন ব্যালেন্স শিটে দেখুন রিজার্ভস, ব্যালেন্স শিটের আন্ডারে প্রথমে ইকুইটি ক্যাপিটাল আছে, তারপরে দেখুন রিজার্ভস আছে। দেখুন রিজার্ভসটা প্রতি বছরে বাড়ছে। মার্চ 21-এ ছিল 6,93,000, মার্চ 22-এ হলো 7,72,000, মার্চ 23-এ হলো 7,09,000, তারপরে সেপ্টেম্বর 2023-এ আবার বেড়েছে। মার্চ 22 থেকে মার্চ 23-এ দেখুন রিজার্ভ কমে গেছে, তার মানে সেই সময় নিশ্চয়ই কোম্পানি কিছু লস করেছিল, সেই লসটা রিজার্ভ থেকে পে করতে হয়েছে। ঠিক আছে? তো যাই হোক, আমি প্রথমে আগে এই জায়গাটা বুঝিয়ে নিই একটু। তাহলে ইপিএস যদি আমরা এই চারটে যোগ করি, 28 টাকা, 23 টাকা, 25 টাকা এবং 25 টাকা, কেউ বলতে পারে যে টোটাল ইপিএস এই বছরের কত হলো? যে কোনো একজন? ওই চারটে যোগ করলেই পেয়ে যাওয়া উচিত। হ্যাঁ বলুন, চারটে যোগ করে বলুন কত টাকা হলো। এনিওয়ান ক্যান ডু ইট। কেউ করছে? স্যার ওরা চারটে যোগ করে 4 দিয়ে ভাগ করলে তো এভারেজ হবে না, আমি চারটে যোগ করতে বললাম, আমার ওটা তো গোটা বছরের চাই। 25 টাকা 52 পয়সা ছিল ডিসেম্বরে, সেপ্টেম্বরে ছিল 25 টাকা 71, জুনে ছিল 23 টাকা 67, মার্চে ছিল 28 টাকা 53। এই চারটে যোগ করলে কত টাকা? 103.43 এইবার 103.43, রাইট?
পারফেক্ট নাও ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এবার আপনি নিচে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট চলে যান। আমি কি বললাম এইমাত্র, ওপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট, ঠিক আছে? আর নিচে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইয়ারলি রেজাল্ট। ইয়ারলি রেজাল্ট দেখুন মার্চ 2012 থেকে রেজাল্ট আছে, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। আর লাস্টে ডান দিকে টিটিএম দেখতে পাচ্ছেন, টিটিএম লেখা আছে। লাস্টের ডান দিকে টিটিএম লেখা আছে দেখতে পাচ্ছেন, ডান দিকের কলামের উপরে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। হ্যাঁ দেখতে পাচ্ছি। টিটিএম মানে হচ্ছে ট্রেলিং 12 মান্থস। টিটিএম মানে হচ্ছে ট্রেলিং 12 মান্থস, যে লাস্ট 12 মাসে কি হয়েছে, ঠিক আছে? মার্চ 2023 মানে হচ্ছে এপ্রিল 2022 থেকে মার্চ 2023 এর ফিগার ওখানে আছে। আর এই টিটিএম মানে হচ্ছে ওর লাস্ট রেজাল্ট কবে পর্যন্ত এসছে দেখুন, ডিসেম্বর 2023 পর্যন্ত রেজাল্ট এসছে। তাহলে টিটিএম এর মধ্যে এই লাস্ট 4টে কোয়ার্টার যোগ করে রাখা আছে। তাহলে এবার দেখুন টিটিএম ইপিএস দেখুন তো, চেক করুন টিটিএম ইপিএস কত লেখা আছে এনাক্ষী ম্যাডাম? 10.43 এক্স্যাক্টলি আপনি যেটা বলেছেন সেটাই আছে, রাইট? তার মানে 4টে কোয়ার্টারের যেটা ইপিএস হবে সেই ইপিএস যদি দেখতে হয় আমায়, আমি কোথায় গিয়ে দেখবো? আমি ইয়ারলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাব। ইয়ারলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গিয়ে আমি এই ইপিএসটা দেখবো যে সেখানে ইপিএস কি আছে, 103 টাকা 43 পয়সা, রাইট? All are with me on the same page? Thank you. Right, sir. Yes. Okay, now let's go up. এবার আমরা কি জানি দেখুন, স্টক পি দেখাচ্ছিল 28.5। সবাই ক্যালকুলেটর খুলে নিন, নিজের মোবাইলে যেখানে পারেন অন্য ডিভাইসে একটা ক্যালকুলেটর খুলে নিন। স্টক পি মানে আমরা কি বলেছি? স্টক পি মানে হচ্ছে প্রাইস বাই ইপিএস। ওকে, পি মানে হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিও ইকুয়ালস টু প্রাইস ডিভাইডেড বাই ইপিএস। তাহলে প্রাইস কত? রিলায়েন্সের প্রাইস কত? রিলায়েন্সের এখন কারেন্ট শেয়ার প্রাইস কত? 2940 পারফেক্ট। তাহলে তো ওপরে লিখবেন আপনারা 2940 ডিভাইডেড বাই কত দিয়ে ডিভাইড করবেন? ইপিএস কত? 103.5. Yes, what is the result if you divide? 28.42. Right, মানে 28.5, right? হ্যাঁ, অ্যাপ্রক্স 28.5। দেখুন আপনার স্টক পি তে কি লেখা আছে এখানে? মার্কেট ক্যাপ, কারেন্ট প্রাইস, হাই লো, তারপরে স্টক পি লেখা আছে। কি লেখা আছে দেখুন? 28.5. 28.5. Right. So now you guys have understood that how we calculate the P ratio. The P ratio is calculated by dividing the current price with the last trailing 12 months যে EPS আছে সেই EPS দিয়ে আমাদের ওটা ডিভাইড করতে হবে, ঠিক আছে? এবার পি রেশিওর ইন্টারপ্রিটেশনটা বলি। পি রেশিও মানে হচ্ছে যে প্রতি 1 টাকা আর্নিং এর জন্য আমি রিলায়েন্সের শেয়ার কত টাকা দিয়ে কিনতে রাজি আছি। আরেকবার রিপিট করছি, প্রতি 1 টাকা রিলায়েন্স আর্ন করবে তার জন্য আমি কত টাকা দিয়ে রিলায়েন্সের শেয়ার কিনতে রাজি আছি। রিলায়েন্স যদি 1 টাকা আর্ন করে তার জন্য মার্কেট ইজ রেডি টু পে 28.5 rupees. This is the interpretation of P ratio. Now let me put it in a different way. Say if for Reliance 1 টাকা earning এর জন্য let's say I am ready to pay 28.5. Now let me go to let's say Adani Green for example. Adani Green এর P ratio কি দেখছেন? কত লেখা আছে? আদানি গ্রিনে 171 কত লেখা আছে? 171। তার মানে that every rupee Adani is earning, we are ready to pay 171 rupees, right? For every rupee that Adani is earning, for that we are ready to pay 171 rupees. Now my question to the group is, which of these two stocks are having higher valuation?
or is having higher valuation? Which of these two stock is having higher valuation? Adani one, higher valuation. আদানি। কারণ কি? তার কারণ যে 1 টাকা আর্নিং আমি যদি রিলায়েন্সের থ্রুতে আর্ন করতে যাই তাহলে আমি 28 টাকা দিতে হচ্ছে, আর সেম 1 টাকা আর্নিং আমি যদি আদানির থ্রুতে করতে চাই তাহলে পরে আমার 171 টাকা দিতে হচ্ছে, রাইট? দ্যাট ইজ ওয়াই আদানি শেয়ার ইজ হাইলি ভ্যালুড, স্পেশালি ওয়েন কম্পেয়ার্ড টু রিলায়েন্স। ক্যান বি আই মিন সবাই বুঝতে পারছি আমরা কিভাবে আমরা পি রেশিওটাকে ক্যালকুলেট করলাম, কিভাবে সেটাকে কম্পেয়ার করছি among the different companies? Yes sir. Good. ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আবার রিলায়েন্সে ফিরে যাই। ঠিক আছে, রিলায়েন্সে দেখুন স্টক পি দেখে নিলাম, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। এবার স্টক পিতে দেখবো, আমি আগের দিন বলেছিলাম যে আপনাকে দেখতে হবে যে স্টক পি যেটা আপনি কারেন্টলি দেখতে পাচ্ছেন সেটার সাথে বাকি পিয়ার্সদের সাথে কম্পেয়ার করে দেখতে হবে, যে ইন্ডাস্ট্রিতে যারা সিমিলার পিয়ার্স আছে তাদের সাথে কম্পেয়ার করে দেখতে হবে, এবং তার নিজের অ্যাভারেজ ভ্যালুয়েশন লাস্ট 5 ইয়ার্স, 3 ইয়ার্স, 7 ইয়ার্স, 10 ইয়ার্সে কি ছিল তার সাথেও আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। এই দুটো কিভাবে করবো এবার আমি আপনাদের বলছি। আমরা নিচে যাই, চার্টের নিচেই দেখুন আপনি দেখতে পাবেন পিয়ার্স আছে। পিয়ার্স এর মধ্যে কি কি দেখাচ্ছে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর পিয়ার এর মধ্যে আইওসিএল দেখাচ্ছে, বিপিসিএল দেখাচ্ছে, এইচপিসিএল দেখাচ্ছে, এমআরপিএল দেখাচ্ছে, সিপিসিএল দেখাচ্ছে, গান্ধার অয়েল রিফাইনারিজ দেখাচ্ছে। আমায় কেউ বলতে পারেন যে আর দিস রিয়েলি পিয়ার গ্রুপ অফ রিলায়েন্স? ইজ ইট এ কারেক্ট কম্প্যারিজন? Is it a correct comparison? If I compare with IOCL or BPCL? হ্যাঁ অবশ্যই, IOCL BP রেশিও অবশ্যই চেক করতে হবে। Yes sir. একসাথে কাজ করে বলছিলেন, আপনি বলুন। Right, absolutely correct. Reliance, absolutely. বাকি যারা আছে IOCL, BPCL, HPCL, these are all OMCs, oil marketing companies, তাদের একটাই সিঙ্গেল অ্যাক্টিভিটি, রাইট? কিন্তু রিলায়েন্সের মধ্যে কি কি বিজনেস আছে? রিলায়েন্সের মধ্যে রিলায়েন্স জিও আছে, which is a huge business, right? রিলায়েন্সের মধ্যে আপনি রিলায়েন্স ট্রেন্ডস পাবেন, রিলায়েন্সের মধ্যে আপনি রিলায়েন্স রিটেল পাবেন, রিলায়েন্সের মধ্যে আপনি রিলায়েন্স এনার্জি পাবেন, রিলায়েন্সের মধ্যে আপনি রিলায়েন্স নিউ এনার্জি পাবেন, রিলায়েন্সের মধ্যে আপনি টেক্সটাইল পাবেন। তো রিলায়েন্স ইটসেলফ ইজ এ কনগ্লোমারেট, রাইট? তো comparing Reliance with the other companies may not be a good way of judging the valuation. IOCL বা BPCL এর ভ্যালুয়েশনের সাথে এবার দেখুন, আপনি যদি একটু ডান দিকে সরাই, এবার দেখুন পি রেশিও গুলো দেখা যাচ্ছে। দেখুন একদম রাইট সাইডের রাইট কর্নারে পি রেশিও আছে। রিলায়েন্সের হচ্ছে 28.47, IOCL এর 5, BPCL এর 4, HPCL এর 4, MRPL এর 9, CPCL এর 4.52, গান্ধারী 11.13। আপনি দেখবেন সব থেকে বেশি ভ্যালুয়েশন হচ্ছে রিলায়েন্সের। যদি সেটা শুধু একটা অয়েল মার্কেটিং কোম্পানির মতো হতো তাহলে পরে কিন্তু রিলায়েন্সের 28 ভ্যালুয়েশন পাওয়ার কথা না। রিলায়েন্সের মধ্যে এই যখন কনগ্লোমারেট থাকে তখন আমরা এসওটিপি বেসিসে ভ্যালুয়েশন করি। এসওটিপি মানে কি, যে এক একটা সেগমেন্টের আলাদা আলাদা করে ভ্যালুয়েশন তৈরি হয় এবং তারপরে সেটাকে, যে ধরুন আমার লেটস সে রিলায়েন্স টেক্সটাইল থেকে আমার 100 কোটি টাকা রেভিনিউ আছে ফর এক্সাম্পল, আমি আর্নিং আছে মানে নেট প্রফিট আছে। এবার ধরুন আমি বিজনেসকে 20 টাইমস পি দিতে পারি, তার মানে 100 কোটি ইন্টু 20 মানে 2000 কোটি টাকার ভ্যালুয়েশন, 2000 কোটি টাকা মার্কেট ক্যাপ উইল বি কন্ট্রিবিউটেড বাই রিলায়েন্স টেক্সটাইল। সিমিলারলি ধরুন জিওর ভ্যালুয়েশন উড বি অ্যারাউন্ড 1 লাখ ক্রোর। সিমিলারলি ধরুন রিলায়েন্স রিটেলের ভ্যালুয়েশন উড বি 50,000 ক্রোর। এইভাবে আমরা ভ্যালুয়েশন করি যে কোনো কনগ্লোমারেটে, ওকে? ফলে সবসময় যে পিয়ার গ্রুপের সাথে কম্প্যারিজন করলে স্ক্রিনার থেকে আপনি সঠিক জিনিস দেখতে পারবেন সেটা কিন্তু নয়। আবার এবার ধরুন আপনি শুধু IOCL এবং BPCL এবং HPCL এই তিনটের মধ্যে যদি আপনি কম্পেয়ার করতে চান, ইয়েস দে আর ইনটু দ্য সেম লাইন অফ বিজনেস, দে আর পিওরলি অয়েল মার্কেটিং কোম্পানিজ। সেখানে আপনি গিয়ে ভ্যালুয়েশন কম্পেয়ার করতেই পারেন যে IOCL, BPCL, HPCL এর মধ্যে সব থেকে চিপ হচ্ছে HPCL 4.01, তার থেকে একটু কস্টলি হচ্ছে BPCL 4.17, তার থেকে আরেকটু কস্টলি হচ্ছে IOCL 5.0। বোঝা গেল? এখান থেকে আপনি পিয়ার এর সাথে একটা আইডিয়া পাবেন। বাট আনফরচুনেটলি যেগুলো কনগ্লোমারেট কোম্পানির ক্ষেত্রে পিয়ার ইন্ডাস্ট্রি ভ্যালুয়েশন অ্যানালিসিস উইল নট ওয়ার্ক।
রিলায়েন্স ইন্ডাস্ট্রির ভ্যালুয়েশনকে আমি যদি আইওসিএল, বিপিসিএল, এইচপিসিএল এর সাথে ভ্যালুয়েশনের সাথে কম্পেয়ার করি, ইটস নট আ গুড ওয়ে অফ জাজিং দ্য ভ্যালুয়েশন। রিলায়েন্সকে রিলায়েন্সের নিজের ভ্যালুয়েশনের সাথে আমায় কম্পেয়ার করতে হবে। কিভাবে করব? আমি চলে গেলাম চার্টে। ওকে, এবার দেখুন চার্টের মধ্যে ফার্স্ট হচ্ছে প্রাইস, নেক্সট হচ্ছে পি রেশিও। দেখতে পাচ্ছেন পি রেশিও সিলেক্ট করেছি। এটা দেখুন ওপরে আপনি টাইমটা সিলেক্ট করতে পারবেন, 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স ম্যাক্সিমাম। ওকে, আমি রিলায়েন্সের 5 ইয়ার্সের লাস্ট 5 ইয়ার্সের ভ্যালুয়েশন দেখছি। রিলায়েন্সের লাস্ট 5 ইয়ার্সে দেখুন নিচে মিডিয়ান পি লেখা আছে, একটা মিডিয়ান পি 25.3, মিডিয়ান পি ইজ 25.3। তার মানে লাস্ট 5 বছরে দেখুন কোনো সময় রিলায়েন্সের ভ্যালুয়েশন ছিল 34, কোনো সময় নিচের লেভেলে এসে ভ্যালুয়েশন হয়ে গেছিল 22, কোনো সময় কোভিডের সময় ভ্যালুয়েশন চলে গেছিল 15-তে। ঠিক আছে, কিন্তু ওর অ্যাভারেজ ভ্যালুয়েশন কি ছিল? অ্যাভারেজ ভ্যালুয়েশন হচ্ছে 25.3। ফলে কেউ যদি ভ্যালুয়েশন যে রিলায়েন্সের লং টার্ম অ্যাভারেজ ভ্যালুয়েশন ইজ অ্যারাউন্ড 25.3, 10 বছরের অ্যাভারেজ ভ্যালুয়েশন হচ্ছে 19.6 মানে 20, আর ম্যাক্সিমাম পিরিয়ডের ভ্যালুয়েশন হচ্ছে অ্যারাউন্ড 18.3। ম্যাক্সিমামটা আমি ছেড়ে দিলাম, আপনি 5 বছর, 10 বছর, 3 বছর এই তিনটে দেখবেন। তাহলে 10 বছরের অ্যাভারেজ অ্যারাউন্ড 20, 5 বছরের অ্যাভারেজ অ্যারাউন্ড 25, আর 3 বছরের অ্যারাউন্ড 3 বছরেরও অ্যাভারেজ হচ্ছে অ্যারাউন্ড 25। সেখানে আমার কারেন্ট পি কত? 28। তার মানে অ্যাভারেজ যা পি হয় রিলায়েন্সের, যা হওয়া উচিত 25-এর কাছাকাছি হওয়া উচিত, তার থেকে একটু বেশি মানে 10% প্রিমিয়ামে বিক্রি হচ্ছে। 25-এর 10% মানে কত? 2.5। তাহলে 25-এর সাথে 2.5 যদি আমি যোগ করি তাহলে কত হওয়া উচিত? 27.5। তার মানে অলমোস্ট 10 to 12% প্রিমিয়াম ভ্যালুয়েশনে বিক্রি হচ্ছে। এটাই যদি বর্তমানে ধরুন 22 পিতে যদি ট্রেড হতো, তাহলে আমি কি বলতাম যে ওর অ্যাভারেজ ভ্যালুয়েশনের থেকে রিলায়েন্স এখন 10% বা 12% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। নাও লেটস গো টু হোয়াট হ্যাপেন্ড ডিউরিং কোভিডের একদম মার্চ 2020-তে কত পি দেখাচ্ছে? দেখুন 27শে মার্চ 2020 পি কত দেখাচ্ছে? 15, রাইট। অ্যাভারেজ ভ্যালুয়েশন কত? 25। লাস্ট 10 বছরের অ্যাভারেজ ভ্যালুয়েশন ইজ 20। তাহলে নর্মালি রিলায়েন্সের শেয়ার হচ্ছে 20%, মানে 20 টাইমস পিতে ট্রেড হওয়া উচিত। লাস্ট 10 বছরের অ্যাভারেজ তাই বলছে, কিন্তু কোভিডের সময় আমি সেটাকে পাচ্ছিলাম 15 টাইমসে। কেউ বলতে পারে যে 15 পি 20 পি থেকে কত পার্সেন্ট কম? এনিওয়ান? 15 পি 20 পি থেকে কত পার্সেন্ট কমে তখন আমি পাচ্ছিলাম? কত পার্সেন্ট ডিসকাউন্ট? 25%। পারফেক্ট। তার মানে কোভিডের সময় এই সেম রিলায়েন্সের শেয়ার লং টার্ম অ্যাভারেজ 10 বছরের ভ্যালুয়েশন অ্যাভারেজ যা হয় তার থেকে 25% ডিসকাউন্টে বিক্রি হচ্ছিল। সিমিলারলি 5 ইয়ার্সটা দেখুন, 5 ইয়ার্সের ভ্যালুয়েশন কত দেখছেন? অ্যাভারেজ ভ্যালুয়েশন 25, রাইট? তাহলে আমি যদি 5 ইয়ার্সের অ্যাভারেজ ভ্যালুয়েশনের কম্পারিজনে করি, তাহলে কোভিডের সময় কত পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হচ্ছিল? এনিবডি ক্যান টেল? 20%, স্যার। অ্যাভারেজ ভ্যালুয়েশন ছিল 25 আর বিক্রি হচ্ছিল ধরুন 15-তে ফর এক্সাম্পল। তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছিলেন? 40%। অ্যাবসলিউটলি 40% ডিসকাউন্টে পাচ্ছিলেন। তো কেন কি 25 থেকে 10 কমে গেছে না, তাহলে 10/25 into 100 will be around 40%। তো আপনাকে মার্কেট এরকম না বিভিন্ন সময় আপনাকে অপরচুনিটি দেয়। যখন আপনি কোনো ভালো বিজনেস, ভালো প্রমোটার, আপনি অনেক সময় অ্যাভারেজ ভ্যালুয়েশনের নিচে পেতে পারেন। তো আপনাকে এই জিনিসটা দেখতে হবে। আপনি যারা ভ্যালু ইনভেস্টার, আমরা আমাদের ওই স্লাইডের মধ্যে আগের দিনের স্লাইডে ছিল যে দোজ হু আর ভ্যালু ইনভেস্টার, what they try to find out is they try to find the value in the stock that they are investing। বুঝা গেল? ফলে পিটাকে আপনি এইভাবে ওভারঅল বিভিন্ন টাইম ফ্রেমে 3 বছর, 5 বছর, 10 বছরের টাইম ফ্রেমে আপনি কম্পেয়ার করতে পারেন। সমস্ত কোম্পানির ক্ষেত্রে আমরা পি দেখি না। যখন আমরা কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানিতে ইনভেস্টমেন্ট করব, মানে স্পেশালি লেন্ডিং বেসড কোম্পানি, লেটস সে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, আইডিএফসি ব্যাংক,
Bank of Maharashtra, Canara Bank, let's say Power Finance Corporation, let's say Rural Electrification Corporation, যারা প্রাইমারিলি ফাইন্যান্স করে তাদেরকে আমরা একটা ডিফারেন্ট রেশিও দিয়ে দেখবো, যেটাকে আমরা বলি পিবি রেশিও, প্রাইস টু বুক রেশিও। প্রাইস টু বুক কিভাবে পাই? প্রাইস টু বুক মানে হচ্ছে, বুক ভ্যালু মানে হচ্ছে কোম্পানির টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস অর নাম্বার অফ ইকুইটি শেয়ারস, সেটাকে আমরা বলি বুক ভ্যালু অফ দ্য শেয়ার। ফর এক্সাম্পল বুক ভ্যালু দেখুন, তারপরে স্টক পি নিচে, স্টক পি 28.5, বুক ভ্যালু কত দেওয়া আছে দেখুন, 1110 টাকা। দেখতে পাচ্ছেন সবাই, বুক ভ্যালু 1110 দেখা যাচ্ছে, বুক ভ্যালু 1110। হ্যাঁ দেখতে পাচ্ছি, রাইট। আচ্ছা, এবার কেউ আমাকে দেখা যাচ্ছে স্যার আরেকবার বলুন কোন জায়গাটা দেখুন। পিবিটা আমি আসছি। আপনি মার্কেট ক্যাপ দেখছেন, তার নিচে কারেন্ট প্রাইস, তার নিচে হাই লো, তার নিচে স্টক পি, তার নিচে বুক ভ্যালু। বুক ভ্যালু দেখতে পাচ্ছেন তো শেয়ারের? হ্যাঁ স্যার, হ্যাঁ। বুক ভ্যালু মানে হচ্ছে সিম্পলি যে কোম্পানির টোটাল অ্যাসেট কি ছিল ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার, মানে পার শেয়ার অ্যাসেট কত আছে কোম্পানির কাছে, সিম্পল। মানে ফর এক্সাম্পল এই কোম্পানির টোটাল অ্যাসেট, আমি যদি ব্যালেন্স শিটে যাই, আমি ব্যালেন্স শিটে গেলাম, ব্যালেন্স শিটে যাওয়ার পর আমি যদি দেখি যে টোটাল ফিক্সড অ্যাসেট সিডব্লিউপি, মানে টোটাল অ্যাসেট সাইজ দেখুন, টোটাল অ্যাসেট সাইজ হচ্ছে 9,97,630। ইফ আই ডিভাইড ইট উইথ দ্য নাম্বার অফ শেয়ার আই উইল গেট 1110। ঠিক আছে? তো এনিওয়েজ আমি বলছি বুক ভ্যালুর ইউটিলিটি কোথায় বলি, সেটা হচ্ছে, এবার ধরুন তাহলে প্রাইসটাকে আমি যদি বুক ভ্যালু দিয়ে ভাগ করি, কেউ ভাগ করতে পারেন যে 2940 ডিভাইডেড বাই 1110 কত হয়? একটা কেউ ক্যালকুলেট করে আমায় বলুন। 2940 ডিভাইডেড বাই 1110 2.64। ওকে, 2.65। রাইট, ঠিক আছে। এবার আমরা দেখি কত রিলায়েন্সে, দেখুন প্রাইস টু বুক কত দেখাচ্ছে, 2.6 দেখাচ্ছে। প্রাইস টু বুক ভ্যালু 2.6 দেখাচ্ছে। আচ্ছা, ইয়েস স্যার। এবার আমরা 3 বছরে দেখি কি হয়েছে। 3 বছরের অ্যাভারেজ প্রাইস টু বুক কত রিলায়েন্সের দেখুন, 2 দেখাচ্ছে নিচে, মিডিয়ান পিভিভি দেখাচ্ছে দেখুন 2, মানে প্রাইস টু বুক ভ্যালু ওর মিডিয়ান, যেরকম আমরা পি এর অ্যাভারেজ করছিলাম, এখান থেকে আমরা প্রাইস টু বুকেরও অ্যাভারেজ পেতে পারি। তো প্রাইস টু বুকের অ্যাভারেজ ছিল 2, এখন বর্তমানে ট্রেড হচ্ছে 2.6। কেউ বলতে পারে যে এটা কত পার্সেন্ট প্রিমিয়ামে বিক্রি হচ্ছে অ্যাভারেজ ভ্যালুয়েশনের তুলনায়? কেউ বলতে পারে যে এটা অ্যাভারেজ ভ্যালুয়েশনের তুলনায়, অ্যাভারেজ প্রাইস এর তুলনায় কত পার্সেন্ট প্রিমিয়ামে বিক্রি হচ্ছে? 30% অ্যারাউন্ড। হ্যাঁ হ্যাঁ, সিম্পল 30%। 5 বছরে দেখুন, 5 বছরে ছিল 2.1 মিডিয়ান, কিন্তু কারেন্টলি এখন ট্রেড হচ্ছে 2.6। আপনি এরকম অনেক সময় অপরচুনিটি পাবেন। লেটস সে এবার আমি মার্চে চলে যাই, দেখুন মার্চ 20-তে কততে বিক্রি হচ্ছিল? 1.9 এ বিক্রি হচ্ছিল, রাইট, which was again price to book wise also it was trading at discount. Most of the companyতে আমরা পিটাকে বেটার মেট্রিক হিসেবে ইউজ করি টু ফাইন্ড আউট দ্য ভ্যালুয়েশন, বাট ইন সাম অফ দ্য কোম্পানিজ, হোয়াট আর দোজ কোম্পানিজ, এটা একটুখানি আপনারা নিজেরা মাথায় রাখবেন বা লিখেও নিতে পারেন। সেটা হচ্ছে যে কোনো সিক্লিক্যাল কোম্পানি মানে যারা সাইকেলে চলে, লেটস সে স্টিল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, মেটালস, ওকে, সিমেন্ট ইন্ডাস্ট্রি প্লাস ফাইন্যান্সিয়ালস, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে আমরা যখন ভ্যালুয়েশন করি তো আমরা প্রাইমারিলি প্রাইস টু বুক দেখি। ফর এক্সাম্পল আমি চলে যাব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লাস্ট 5 বছরের প্রাইস টু বুক দেখুন, মিডিয়ান প্রাইস টু বুক ওয়াজ 1.4 লাস্ট 5 ইয়ার্সে, আর মার্চ এপ্রিলে 2000-এ মে মাসে ট্রেড হচ্ছিল 0.6 টাইমে ম্যাডাম। 29 মে 2020-তে প্রাইস টু বুক ভ্যালু ছিল 0.6। কেউ বলতে পারে যে 1.4 এর থেকে 0.6 কত পার্সেন্ট কম?
কেউ বলতে পারে যে 0.6 1.4 থেকে কত পার্সেন্ট কম? 57% ডিসকাউন্ট। নাও আই উইল শো ইউ আ ম্যাজিক ইজ যে কেউ যদি এই সময় মে 2020-তে যখন ভ্যালুয়েশন এত ডিসকাউন্টে আছে, সেই ভ্যালুয়েশন ডিসকাউন্টের সময় যদি কেউ কিনতো শেয়ারটা, তার আজকের দিনে স্টেট ব্যাংকের মতো কত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা আমি দেখাবো। প্রাইসে চলে যাই। কি ছিল এখানে? ডেট কি ছিল? এখানে ডেট ছিল অ্যারাউন্ড 29 মে 2020, রাইট? ডেট দেখুন 29 মে 2020। 29 মে 2020-তে প্রাইস কত ছিল? 22 মে এটা 29 মে 2020-তে প্রাইস ছিল কত? 161 রুপিস, 161 টাকা। কারেন্ট শেয়ার প্রাইস কত? 750। 750 বাই 161, 4.65. You have already made 465% return. 465% রিটার্ন হয়ে গেছে যে মে মাসে 2020-তে স্টেট ব্যাংকে ইনভেস্ট করেছে পয়সা। তো সেই সময় অবশ্যই সিচুয়েশন was difficult, COVID, everything was closed, nobody knew যে আমরা বাঁচবো কি বাঁচবো না। It was not easy to invest during that time. But remember, good price and the good news never comes together. It will always comes in silos. When the price will be good, when the news will be good, the price will be equally also good. You will not get a kind of cheap valuation. আপনি কখনোই পাবেন না যখন সমস্ত কিছু is going well. আপনি চিপ ভ্যালুয়েশন তখনই পাবেন যখন সেখানে there is a bad news going on, then only you will get cheap valuation. তো প্রাইস টু বুক দিয়ে এই ব্যাংকের ক্ষেত্রে প্রাইমারিলি আমরা দেখবো প্রাইস টু বুক, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখুন এখানে আপনি অনেকগুলো পিয়ার দেখতে পাবেন। দেখুন এখানে এইখানে পিয়ার গুলো কিন্তু কম্পারেবল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পিএনবি, ব্যাংক অফ বরোদা, আইওবি, ইউনিয়ন ব্যাংক, কানাডা ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, মানে এখানে সমস্ত পাবলিক সেক্টর ব্যাংকগুলোকে আমি দেখতে পাচ্ছি। এখানে প্রাইস টু বুকটা দেওয়া নেই, প্রাইস টু বুকটাকে আমরা ঢুকিয়ে দিতে পারি। এই ক্রাইটেরিয়াগুলোকে ঢোকানো যায়, কিভাবে ঢোকানো যায় সেটা দেখাবো আমি। এই যে কলাম দেখুন, ডান দিকে কলাম আছে, কলামে ক্লিক করলাম। এই কলামে গিয়ে আমি যদি কোনো একটাকে বাদ দিয়ে দিই আর এখানে যদি প্রাইস টু বুক ঢোকাই, তাহলে ওখানে প্রাইস টু বুকটা চলে আসবে। বোঝা গেল? মানে ধরুন আমি লেটস সে ডাউন ফ্রম 52 উইক হাইটাকে কাটলাম, কেটে এখানে ধরুন আমি ফিল্টারের মধ্যে দেখালাম প্রাইস টু বুক, রেশিওর মধ্যে গেলাম, এই প্রাইস টু বুক ভ্যালুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে let's say I save the column. Now when I come back, I will see CMP by book value. একদম লাস্ট কলাম দেখুন, CMP মানে কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই বুক ভ্যালু, এটা হচ্ছে প্রাইস টু বুক। তার মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাইস টু বুক ইজ বর্তমানে 1.87, PNB 1.37, ব্যাংক অফ বরোদা 1.26, IOB 4.58, Union Bank 1.22. So which among these are cheaper, the cheapest? Which among these stocks are cheapest? Anyone? Bank of Baroda. 1.26, তার নিচে 1.22 আছে। Union Bank. Right. So apparently 1.22 is the cheapest, but now as a fundamental investor, your duty is to see that whether it is cheap and whether it is cheap for a reason. If there is any valid reason to get it cheap, মানে ধরুন আপনি কোনো বাজারে ধরুন আম কিনতে গেছি আমরা, কোনো একটা আম বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, পাশেই কোনো একটা আম বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ফর এক্সাম্পল। তো আমরা 60 টাকার আমটা কেনার আগে আমরা কি দেখি যে আমটা মিষ্টি হবে কি হবে না, আর যদি টক হয় তাহলে আমরা বলি আরে টক আম এর জন্যই 60 টাকায় বিক্রি হচ্ছে, নাহলে পরে 100 টাকায় বিক্রি হতো, রাইট? So you have to check out as an investor. Now your job is to find out যে আমার কি ইউনিয়ন ব্যাংক চিপ, কিন্তু আমার কি ইউনিয়ন ব্যাংকে ইনভেস্ট করা উচিত, সেটা আমি কি করে করব? সেটা আপনাকে তখন সেই ব্যাংকের ভেতরে ঢুকে বাকি সমস্ত জিনিসপত্র দেখতে হবে যে ওর এনপিএ কি বাড়ছে, ওর প্রফিটেবিলিটি কি মানে প্রফিটেবিলিটি বাড়ছে না কমছে, ওর প্রফিটের গ্রোথ কত, এভরিথিং ইউ হ্যাভ টু সি এন্ড ইউ হ্যাভ টু কম্পেয়ার উইথ দ্য পিয়ার্স। And if you see যে না প্রফিট তো বাড়ছে কিন্তু অথচ এখনো পর্যন্ত চিপ আছে, দ্যাট ইজ দ্য ওয়ে আ ভ্যালু ইনভেস্টার
or a fundamental investor invest into the market. মানে যে জিনিসটা অ্যাকচুয়ালি সোনার তৈরি কিন্তু বাজারে আপনার সিলভারের দামে বিক্রি হচ্ছে, সেটাকে আমরা নর্মালি পিক আপ করার চেষ্টা করি অ্যাজ আ ভ্যালু ইনভেস্টর আর ফান্ডামেন্টাল ইনভেস্টর। লেটস সে ফর আমি ইউনিয়ন ব্যাংকে গেলাম। ইন জেনারেল ইউনিয়ন ব্যাংকে দেখুন নেট প্রফিট ডিসেম্বর মাসে প্রফিট ছিল 3625 কোটি টাকা, আর তার আগের ডিসেম্বরে প্রফিট ছিল 2264 কোটি টাকা। ইফ ইউ সি 3625 ডিভাইডেড বাই 2264, 3625 divided by 2264 is equal to 60% growth in profit. So it has delivered 60% growth in profit. Now you'll have to see যে 60% growth কেন এসছে। দেখুন ডিসেম্বর 22 যখন আমি কম্পেয়ার করছি, ফিনান্সিং প্রফিট ওয়াজ নেগেটিভ which became 1273 in December 2023. ফিনান্সিং প্রফিট দেখুন, প্রথমে রেভিনিউ আছে, তারপরে ইন্টারেস্ট আছে, তারপরে এক্সপেন্স আছে, তারপরে ফিনান্সিং প্রফিট আছে। ফিনান্সিং প্রফিট নেগেটিভে ছিল, এই জন্য দেখাচ্ছে যে অ্যাপারেন্টলি এর অলরেডি আগের কোয়ার্টারটা মানে যেটা YOY লাস্ট কোয়ার্টার ছিল দ্যাট ওয়াজ রিয়েলি পুয়ার। দ্যাট ইজ ওয়াই ইটস অ্যাপারেন্টলি লুক লাইক যে দেয়ার হ্যাড বিন হিউজ গ্রোথ ইন দ্য প্রফিট। বাট গোয়িং ফরওয়ার্ড দেখুন ইন দ্য লাস্ট 2-3 কোয়ার্টার্স দ্য প্রফিট হ্যাজ অলমোস্ট কাইন্ড অফ স্টেবিলাইজড। 3200 কোটি, 3500 কোটি, 3600 কোটি এরকম হয়ে গেছে। মানে ইউ ক্যানট এক্সপেক্ট যে 60% গ্রোথ ফ্রম হিয়ার অনওয়ার্ডস ইজ পসিবল in this public sector bank, right? Now let's go to যে আমাদের আর কি কি প্যারামিটার আমরা দেখব। আমরা আবার রিলায়েন্সে ফিরে যাব, আমরা আবার রিলায়েন্সে ফিরবো। রিলায়েন্সে আমি কি দেখলাম, তাহলে আমার ইয়ারলি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দেখা হয়ে গেল। নেক্সট হচ্ছে আপনাকে একটা ইন জেনারেল জিনিস দেখতে হবে, এই যে চার্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চার্ট। দেখুন কম্পাউন্ডেড সেলস গ্রোথ, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ, কম্পাউন্ডেড স্টক প্রাইস ক্যাগার, মানে স্টক প্রাইস ক্যাগার আর রিটার্ন অন ইকুইটি, চারটি জিনিস আছে এখানে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ মানে কি? কম্পাউন্ডেড সেল গ্রোথ মানে লাস্ট 10 বছরে কত পার্সেন্ট করে সেল বেড়েছে। অন অ্যান অ্যাভারেজ লাস্ট 10 বছরে 8% সেল বেড়েছে, লাস্ট 5 বছরে 14, লাস্ট 3 বছরে 14, লাস্ট 5 বছরে 18, লাস্ট 3 বছরে 14, আর টিটিএম এ দেখুন 1% দেখাচ্ছে। টিটিএম এ দেখাচ্ছে 1%, মানে লাস্ট এক বছরে সেরকম কিছু বাড়েনি, মানে ট্রেলিং 12 মান্থসে কিছু বাড়েনি। প্রফিট গ্রোথও দেখুন অ্যারাউন্ড 13, 16, 10, ঠিক আছে। তার মানে আমরা এমন কোম্পানি খোঁজার চেষ্টা করব, আমি আগেই বলেছি, যেখানে প্রফিট গ্রোথ উইল বি লেটস সে অ্যারাউন্ড 20-25%। লেটস সে আমি একটা কোম্পানি লেটস সে একটা টাইপ করলাম, দিস ইজ নট আ বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ইজ জাস্ট আ নর্মাল। ধরুন এই কোম্পানিটা দেখুন কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখুন লাস্ট 10 বছরে কত পার্সেন্ট প্রফিট বেড়েছে, 25%, লাস্ট 5 বছরে 32%, লাস্ট 3 বছরে 39%, আর লাস্ট বছরে মানে লাস্ট 12 মাসে বেড়েছে 27%। এবং স্টক প্রাইস দেখুন কিভাবে বেড়েছে। আমায় দেখতে হবে যে স্টক প্রাইসের গ্রোথ সেটা কি অলরেডি প্রফিটের যা গ্রোথ ছিল তার থেকে অনেক বেশি, তার মানে স্টক ইজ অলরেডি রিচলি ভ্যালিউড। মানে লাস্ট 10 বছরে এই কোম্পানিটার প্রফিট গ্রো করেছে কত, 25%, কিন্তু আপনি যদি স্টক প্রাইস দেখেন তাহলে স্টক প্রাইস গ্রো করেছে 54%। তার মানে এই স্টকটা অলরেডি বিন ডিসকভার্ড বাই দ্য মার্কেট, অলরেডি ইট ইজ রিচলি ভ্যালিউড। বাট ইন দ্য লাস্ট ইয়ার বা লাস্ট 3 বছরে দেখুন, লাস্ট 3 বছরে প্রফিট গ্রোথ হ্যাজ বিন 39% আর স্টক প্রাইস ক্যাগার হ্যাজ বিন 38% ইন লাস্ট 3 ইয়ার্স। তার সাথে দেখুন আমি বলেছিলাম আগের দিন আলোচনা করার সময়, রিটার্ন অন ইকুইটি আমরা দেখবো মিনিমাম 15% বা 20% বা 25% যদি পাই তাহলে তো খুব ভালো। এর দেখুন কনসিস্টেন্টলি রিটার্ন অফ ইকুইটিও খুব ভালো, দেখুন 23%, 24%, 26%, 24%, অল কনসিস্টেন্টলি ইট হ্যাজ মেনটেন 20% প্লাস রিটার্ন অন ইকুইটি, রাইট? তো ওভারঅল আমি তাহলে এখান থেকে কি দেখতে পারলাম যে আমার কম্পাউন্ডেড প্রফিটের তুলনায় আমার স্টক প্রাইস কিরকম বেড়েছে। যদি তার থেকে বেশি পার্সেন্ট মানে বেশি বেড়ে থাকে অলরেডি স্টক প্রাইস, তার মানে ইট ইজ অ্যাডিকুয়েটলি ভ্যালিউড অর রিচলি ভ্যালিউড। যদি তার থেকে কম বেড়ে থাকে তার মানে এখানে আরো বাড়ার সম্ভাবনা আছে, বাট কেন বাড়ছে না সেই রিজনটাও কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। অনেক সময় অনেক বিজনেসের মধ্যে অনেক হেডউইন্ডস থাকে যেটা শুধুমাত্র বাইরে থেকে দেখা যায় না, সেটা বিজনেসটা পড়ার পরে আপনি দেখতে পাবেন। নেক্সট আই উইল কাম টু দ্য ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মধ্যে একদম উপরে চলে যাই, দেখুন একটা রেশিও পাবেন আপনি, বুক ভ্যালু বলে দিলাম, ডিভিডেন্ড ইল্ড ছেড়ে দিন, তারপরে হচ্ছে আরওসি আর আরওই। দেখুন আপনি আরওসিই আর আরওই দুটো পয়েন্ট দেখতে পাচ্ছেন। আমরা বলেছিলাম
যে আমরা এরকম বিজনেস চুজ করব যেটা আরওসি মিনিমাম 15-20% মিনিমাম, ঠিক আছে। আরওসি মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আরওই মানে হচ্ছে রিটার্ন অন ইকুইটি। আরওসি ক্যালকুলেট করব কি করে, যে আমার টোটাল ক্যাপিটাল বিজনেসে কত ইনভলভ আছে, টোটাল ক্যাপিটালের মধ্যে ইকুইটি ক্যাপিটাল এবং ডেট ক্যাপিটাল, মানে আমি যা লোন দিয়েছি সেটাও থাকবে আর আমার ইকুইটি ক্যাপিটাল কত সেটাও থাকবে। এই দুটো ক্যাপিটাল নিয়ে আমার রিটার্ন, তার উপরে আমি কি রিটার্ন পেয়েছি সেটা আমরা আরওসি দিয়ে আইডেন্টিফাই করি। আর আরও দিয়ে আমরা শেয়ার হোল্ডার ফান্ডস এর উপরে, মানে শুধু ইকুইটি শেয়ারের যে ফান্ডস আছে বা ভ্যালু আছে তার উপরে আমরা কত পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছি সেটা আমরা আরওই দিয়ে ডিফাইন করি। বাই অ্যান্ড লার্জ আপনি যখন স্ক্রিনিং করবেন আপনি রাখবেন আরওসি মোর দ্যান 15 or 20%, ঠিক আছে। তারপরে দেখুন আরেকটু নিচে চলে আসুন, দেখুন একটা জিনিস আছে সেটা হচ্ছে পেগ রেশিও, পিজি রেশিও। এই পেগ রেশিও মোস্টলি আমরা চেষ্টা করব একের নিচের কোনো স্টক কেনা। পেগ রেশিও মানে কি? পেগ রেশিও মানে হচ্ছে পি রেশিও ডিভাইডেড বাই ফিউচার গ্রোথ, পি রেশিও ডিভাইডেড বাই ফিউচার গ্রোথ। তো এর পি রেশিও কত? এর পি রেশিও দেখুন 56.5। এপিএল অ্যাপোলোর পি রেশিও ইজ 56.5। আর এর আর্নিং গ্রোথ কত ছিল, প্রফিট কত ছিল? ছিল হচ্ছে 27%। লাস্ট ইয়ারেরটা নেই এখানে। লাস্ট ইয়ারে আপনারা যদি এখান থেকে আমি করি তাহলে আপনারা দেখতে পাবেন 24 থেকে 27 অ্যারাউন্ড 27% ধরুন, এনিওয়েজ ঠিক আছে। তো আমি কি করব, আমি পি রেশিও আছে আমার 56 ডিভাইডেড বাই 27, 2+ আসার কথা। এখানে স্কিনার কি করে, এর ফিউচার গ্রোথের একটা পসিবিলিটি কত, এর ফিউচারে প্রফিটেবিলিটি কতটা বাড়তে পারে সেটা ডিসাইড, মানে একটা ওদের প্যারামিটার আছে। আপনি যদি পেইড ভার্সনে যান সেখানে দেখতে পাবেন যে এক্সপেক্টেড ইপিএস কত হতে পারে, তার একটা প্যারামিটার ওরা লাগায়, এবং সেটা দিয়ে পি রেশিওকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাই পিজি রেশিও, পেগ রেশিও। পেগ রেশিও মানে সিম্পল হচ্ছে কোনো কোম্পানি যদি 40% করে ধরুন গ্রো করছে বা 50% করে গ্রো করছে, সেই কারণে আমার 50 পিতে কিন্তু আমার কোনো অসুবিধা নেই বা 40 পিতে কিন্তু আমার কোনো অসুবিধা নেই। 1 to 1.25 ম্যাক্সিমাম কেনার সময় আমরা খেয়াল রাখবো যাতে পেগ রেশিও 1 to 1.25 এর বেশি যাতে না হয়। আচ্ছা, নেক্সট আমরা যদি ব্যালেন্স শিটের মধ্যে আসি, এবার দেখুন ব্যালেন্স শিট শুরু হলো। ব্যালেন্স শিটে প্রথমে হচ্ছে ইকুইটি ক্যাপিটাল, 55 crore ইকুইটি ক্যাপিটাল এই কোম্পানিটার। তার সাথে হচ্ছে রিজার্ভস আসছে। একজন স্যার আমায় কোয়েশ্চেন করছিলেন যে টোটাল ইনকামের মধ্যে কতটুকু পার্ট ডিভিডেন্ডে যায়, কতটুকু পার্ট কোম্পানিতে চলে আসে। তো যতটুকুনি আমি ডিভিডেন্ড দিলাম, বাকি যে টাকাটা আছে সেই টাকাটা আমার রিজার্ভের সাথে এসে যোগ হয়। যেমন এই কোম্পানিটা দেখুন রিজার্ভ ছিল 2012 সালে 270 কোটি টাকা, দ্যাট রিজার্ভস হ্যাজ বিকাম 3225 crore নাও। নেক্সট ইজ বরোয়িং কিভাবে আমরা দেখবো, দেখুন একটা রেশিও আছে এখানে, এই রেশিওটাকে আমরা বলি ডেট ইকুইটি রেশিও। আগের দিন আমি আলোচনা করছিলাম এই ডেট ইকুইটি রেশিওটা, এখানে দেখুন 0.36 আছে। ডেট ইকুইটি রেশিও ইজ 0.36, রাইট? মানে হচ্ছে যে কোম্পানির কাছে যত ইকুইটি আছে তার তুলনায় ডেট হচ্ছে 0.36, মানে 36%। আমার কাছে যদি 100 টাকার ইকুইটি থাকে তার এগেনস্টে আমি 36 টাকা আমি মার্কেট থেকে বড় করেছি। আমরা বাই অ্যান্ড লার্জ চেষ্টা করব টু বি ইনভেস্টেড ইন এ কোম্পানি যেখানে ডেট ইকুইটি রেশিও 1 থেকে কম বা 0.5 থেকে কম। আমরা এমন কোম্পানিতে ইনভেস্ট করব না যেখানে ডেট ইকুইটি রেশিও ইজ মোর দ্যান 1 টু স্টার্ট উইথ। তারপরে যখন আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন দেন ইউ ক্যান প্লে উইথ সাম আদার থিংস, বাট ইন জেনারেল আরওই আরওসি মোর দ্যান 20%, পেগ যেটা পি আছে সেটা আমার অ্যাভারেজ ভ্যালুয়েশনের থেকে খুব বেশি যাতে হাই প্রিমিয়ামে না থাকে, আর ডেট ইকুইটি রেশিওকে আমি ডেট ইকুইটি রেশিওটাকে লেস দেন 1 বা লেস দেন 0.5 দিয়ে আমি স্ক্রিন করে দেখবো যে কোন কোন স্টক সেই ক্রাইটেরিয়া গুলো কোয়ালিফাই করছে। স্ক্রিনারে আমরা গিয়ে দেখবো। ব্যালেন্স শিটে আমি যদি যাই, ব্যালেন্স শিটে গেলে পরে আপনি দেখবেন এর মধ্যে বরোইং দেখতে পাবেন, আপনি তার মধ্যে আদার ইনভেন্টরি দেখতে পাবেন। আপনি ফিক্সড অ্যাসেটে যদি যান, এইটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। দেখুন ফিক্সড অ্যাসেটের কতটা ফাস্ট গ্রো করেছে, 223 কোটি টাকা থেকে ফিক্সড অ্যাসেট হয়ে গেছে 2864 কোটি টাকা, মানে 12-14 গুণ হয়ে গেছে ইন লাস্ট 11 ইয়ার্স। এই ধরনের কোম্পানিতে আমরা আগের দিন একটা কথা বলছিলাম যে স্কেলেবিলিটি, যে বিড়াল শিকার করে সেটা তার গোপ থেকে বোঝা যায়, রাইট? এই কোম্পানিটার স্কেলেবিলিটি কেমন একটু দেখে নি। এই কোম্পানিটার সেল ছিল 1392 কোটি টাকা 2012 সালে,
2012 সালে সেল ছিল 1392, মানে 1400 কোটি। আর এখন সেল হচ্ছে দেখুন টিটিএম 17,784 কোটি। তার মানে অলমোস্ট 12 গুণ 13 গুণ কোম্পানি সেল বেড়ে গেছে। এবার দেখি যে এই কোম্পানি স্টক প্রাইস লাস্ট 10 বছরে কি করেছে। আপনি দেখুন লাস্ট 10 বছরে স্টক প্রাইস 23 টাকা থেকে 1600 টাকায় চলে গেছে, 50 গুণ বেড়ে গেছে, 50x। তো আপনারা যদি এইরকম ধরনের কোম্পানি আইডেন্টিফাই করতে পারেন যেখানে আরওই আরওসি ভালো, যেখানে কোম্পানি স্কেলেবিলিটি আছে, মানে কোম্পানি অলরেডি একটা জায়গা থেকে অলরেডি অনেকটা জায়গা পর্যন্ত নিজের কোম্পানিটাকে বাড়িয়ে নিয়ে গেছে যে প্রমোটার, যেখানে ডেট ইকুইটি রেশিও লেস দ্যান 1, যেখানে প্রফিট গ্রোথ ইজ মোর দ্যান 20-25% কনসিস্টেন্টলি, এই ধরনের কোম্পানিগুলোকে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। তার সাথে সাথে আমরা কি দেখবো, ব্যালেন্স শিটের মধ্যে আর কি আছে। এবার দেখুন ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটে কিভাবে বাড়াচ্ছে দেখুন। ফিক্সড অ্যাসেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। ফিক্সড অ্যাসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার টু ফাইন্ড আউট যে ও ক্যাপাসিটি কতটা বাড়িয়েছে। যেমন ফর এক্সাম্পল 2013 আর 14 মাঝখানে দেখুন 323 থেকে 420 হয়ে গেছিল ফিক্সড অ্যাসেট, মানে অলমোস্ট এদিকে হচ্ছে 77, ওদিকে 97, 30% গ্রো করেছে ফিক্সড অ্যাসেট। তার পরের বছরে 420 থেকে 614, মানে সিম্পলি 50% গ্রো করেছিল। তো সেই বছরে যেটা ধরুন আজকে আমি ফিক্সড অ্যাসেট যদি লাগাই, আমি যদি নিজের ক্যাপাসিটি বাড়াই, আজকে আর কালকে গিয়ে সেখান থেকে আমার প্রোডাকশন বাড়বে, সেই প্রোডাকশন থেকে আমার রেভিনিউ বাড়বে। তো কোনো কোম্পানি যদি ফিক্সড অ্যাসেট এক্সরবিটেন্টলি বেড়ে যায়, তাহলে পরে আমায় সেই কোম্পানিটার ভেতরে গিয়ে আরো পড়াশোনা করতে হবে। নাও দ্য কোয়েশ্চেন কামস যে আমি কোথা থেকে পড়াশোনা করবো। আরেকটা জিনিস লাস্ট ব্যালেন্স শিটে দেখিয়ে দিই, যেটা দেখতে হবে সেটা হচ্ছে আদার অ্যাসেটস এর মধ্যে গিয়ে আপনি ইনভেন্টরি দেখতে পাবেন। দেখুন আদার অ্যাসেটস এর মধ্যে যদি ক্লিক করলাম আমি ইনভেন্টরি দেখতে পেলাম। ইনভেন্টরির সাথে আপনি পাবেন ট্রেড রিসিভেবলস। ট্রেড রিসিভেবলস মানে যে মালটা আমি বিক্রি করেছি কিন্তু এখনো পর্যন্ত আমি পয়সা পাইনি, সেটা হচ্ছে ট্রেড রিসিভেবলস। আর ক্যাশ ইকুইভ্যালেন্ট, আমার ব্যালেন্স শিটে ক্যাশ কত পড়ে আছে দেখুন, 707 কোটি টাকা ক্যাশ পড়ে আছে। শর্ট টার্ম লোন 1 কোটি টাকা আছে, আর আদার অ্যাসেটস এর মধ্যে আছে 805 কোটি টাকা। এইবার এই ক্যাশ ফ্লো পরেরটা, এর আগের দিন আমি বলেছিলাম যে ধরুন প্রচুর কোম্পানি প্রচুর জিনিস সেল করছে, কিন্তু ফাইনালি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন কি আছে, সিএফও কি আছে সেটা দেখতে হবে। এই ক্যাশ ফ্লো প্রথম যে পয়েন্টটা দেখুন, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, আপনাকে এটা দেখতে হবে যে 3 বছরের প্রফিট যোগ করে এই 3 বছরের ক্যাশ ফ্লোটা যোগ করবো। ধরুন ফর এক্সাম্পল আমার লাস্ট 3 বছরের প্রফিট কত কেউ বলতে পারেন ক্যালকুলেট করে এখানে? হ্যালো, মার্চ 2023 প্রফিট 642, মার্চ 22 প্রফিট 619, মার্চ 21 প্রফিট হচ্ছে 408, রাইট? Am I audible? Hello? 1669. Yes, you are audible. Perfect. 1669. এবার আপনি সিএফওটা এ দেখুন, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি কি আছে, মার্চ 23 690, তার আগে 652, তার আগে 977। এই তিনটে যদি আমি যোগ করি, নেট প্রফিটের এটা অ্যারাউন্ড 70-80% মিনিমাম হওয়া উচিত। হয়ে যাচ্ছে অলরেডি, কেন কি 977 আর 650 1600 আর 690 মানে 700, মানে অ্যারাউন্ড 2300 মতো আসছে। তো আগের কোনো রিসিভেবল ছিল, তার জন্য ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি মোটামুটি ঠিকঠাক আছে। আমরা দেখবো যে প্রথম কথা সিএফও পজিটিভ কিনা। ফার্স্ট অফ অল সিএফও পজিটিভ কিনা। অনেক সময় না সিএফও নেগেটিভ হয়ে যায়। আমি আপনাকে এরকম কোম্পানি দেখাবো, লেটস সে একটা কোম্পানি দেখাই, বেস্ট অ্যাগ্রো লাইফ, সরি বেস্ট অ্যাগ্রো লাইফ। এই বেস্ট অ্যাগ্রো লাইফ কোম্পানিটা দেখুন, সিএফও দেখুন, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লাস্ট 2 বছরে কি আছে, এনিবডি ক্যান রিড? Anybody can read? নেগেটিভ -60 -1, দুটোই নেগেটিভ, -60 -80। কোম্পানি প্রফিট কত করেছে লাস্ট 2 বছরে দেখুন, বলছে কোম্পানি মার্চ 22 প্রফিট করেছিলাম 105 কোটি, মার্চ 23 প্রফিট করেছিলাম 192 কোটি। বাট লাস্ট 2 বছরে ক্যাশ কি এসছে বিজনেস থেকে দেখুন, -60 আর -180, তার মানে ক্যাশ কিচ্ছু আসেনি। We will try and avoid this kind of businesses, which is reporting profit in the profit and loss account, but which is not showing the same in the cash flow from the operation. ঠিক আছে? তাহলে আমাদের cash flow from the operation is a very important parameter. Next, এইটা যেটা আছে
আমি আবার এপিএল অ্যাপোলোতে চলে যাই। ফর এক্সাম্পল এপিএল অ্যাপোলো, এপিএল অ্যাপোলো, ওকে, আমি এপিএল অ্যাপোলোতে চলে গেলাম, আমি ক্যাশ ফ্লোতে চলে গেলাম, ক্যাশ ফ্লোর পরে আমি যাবো রেশিওতে। ডেটা ডেজ দেখুন, এবার আমি রেশিওতে আসছি। কিছু কিছু টার্ম আপনাদের ইয়ে করে দিচ্ছি, ক্লারিফাই করে দিই। ডেটা ডেজ মানে কি? ডেটা ডেজ মানে হচ্ছে আমি মাল দেওয়ার কতদিন পরে আমি অ্যাভারেজে লোকের থেকে টাকা পেয়ে যাই, আমার কাস্টমারের থেকে টাকা পেয়ে যাই। তো নর্মালি ডেটা ডেজ দেখুন কি সুন্দর। এর আগে একদম 2012-তে ছিল 45 দিন, তারপরে 40, তারপরে 36, তারপরে 21, তারপরে 19, তারপরে 27, 30, 28, 23, হঠাৎ করে তারপর থেকে ড্রাস্টিক্যালি রিডিউস করে 6, 10, 3, মানে এখনো মাল দেয়, মাল দেওয়ার 3 দিনের মধ্যে নিজের টাকা দিয়ে। দিস ইজ এ গুড সাইন। when the data days are reducing, that means it's a good sign for the business. ইনভেন্টরি ডেজ মোটামুটি দেখুন 48, 62, 48, 44 এরকম ছিল, টোটাল গিয়ে হলো 39। আর ডেজ পেয়েবল মানে হচ্ছে আমি কতদিন পরে নিজের সাপ্লায়ারদের পয়সা দিচ্ছি। ধরুন আমি একটা বিজনেস করি, আমি মোবাইলের কম্পোনেন্টস কিনে এনে ফাইনালি মোবাইল তৈরি করি। আমি মোবাইলের কম্পোনেন্ট যার থেকে কিনছি তাকে আমি কতদিন পরে পয়সা দিচ্ছি, সেটা থাকবে হচ্ছে ডেজ পেয়েবলের আন্ডারে। আর আমি আপনাকে ধরুন মোবাইলটা বিক্রি করলাম, বিক্রি করার পর আপনার থেকে কতদিন পরে টাকা পাচ্ছি সেটা থাকবে হচ্ছে ডেটা ডেজের আন্ডারে, ঠিক আছে? তাহলে ইনভেন্টরি ডেজ প্লাস ডেটা ডেজ মাইনাস ডেজ পেয়েবল উইল বি ইয়োর ক্যাশ কনভার্সন সাইকেল। আরেকবার বলি, আমার মালটা তৈরি করতে, ধরুন মোবাইলটা তৈরি করতে সময় লাগে 39 দিন, আর মোবাইলটা বিক্রি করার 3 দিনের মধ্যে আমি টাকা পেয়ে যাই। তার মানে আমার টোটাল কত দিনের মধ্যে আমি টাকাটাকে সাইকেল করাতে পারছি? 42 দিন, রাইট? কিন্তু আমার যে সাপ্লায়ার আছে তাকে আমি 42 দিন পরে টাকা দিই, তার মানে 42 - 42, ওর ক্যাশ কনভার্সন সাইকেল দেখুন 0 হয়ে গেছে। বোঝা গেল কি বোঝাতে চাইলাম? সিমিলারলি মার্চ 2019-এর এক্সাম্পল, কেউ একজন আমায় এক্সপ্লেন করতে পারে যে আমি কি বলতে চাইছি? যদি আপনারা বুঝতে পারেন, কেউ একজন এক্সপ্লেন করতে পারবেন মার্চ 2019-এর ফিগার দিয়ে? Anyone, please go ahead. Hello. মার্চ 19-এর ডেটা ডেজ কত আছে? Sir, 45 plus 23 days. Data days 23 days. মার্চ 19-এ, মার্চ 19, 28 plus 45, তার মানে আমার মোবাইলটা তৈরি করতে সময় লেগেছিল ইনভেন্টরি ডেজে লেটস সে 45 দিন ইনভেন্টরিতে ছিল, 45 দিন। মোবাইল তৈরি হওয়ার পর বিক্রি করে দিলাম, টাকা পেতে সময় লেগেছে আরো 28 দিন, তাহলে 45 plus 28 কত হয়? 45 plus 73 ডেজ। আর আমি আমার সাপ্লায়ারকে পেমেন্ট করবো 40 দিন পরে, তাহলে -40, তাহলে ক্যাশ কনভার্সন সাইকেল কত? ক্যাশ কনভার্সন সাইকেল কত হলো? 73 - 40, 33 ডেজ। বোঝা গেল? এটাকে কিভাবে দেখবো? যত ক্যাশ কনভার্সন সাইকেল কমবে তার মানে আমি তত এফিশিয়েন্টলি আমার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করছি। যত ক্যাশ কনভার্সন সাইকেল কমবে তত আপনার বিজনেসের আরওসি বাড়বে। দেখুন এবার নিচে দেখুন আরওসি লেখা আছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড পার্সেন্টেজ 23, 22, 20, 20, তারপরে 26, 32, 27, ঠিক আছে? মানে ক্যাশ কনভার্সন of the component of efficiency of the business, so it will be having positive impact on ROCE, ঠিক আছে? নেক্সট আমরা ভেরি ইম্পর্টেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আপনি দেখতে পাবেন যে প্রমোটারের শেয়ার কি আছে। প্রমোটারের শেয়ার হোল্ডিং কত দেখাচ্ছে মার্চ 2024-এ? এনিওয়ান ক্যান সে 29.44%, ওকে, 9.44, রাইট। এফআইআই মানে ফরেন ইনস্টিটিউট, foreign investors 30.69%, ডিআইআই কি আছে? 14.06%, আর জেনারেল পাবলিক হচ্ছে 25.81%, ঠিক আছে? এবার DII টা কি? পাবলিকের মধ্যে আমি যদি ডিআইআই হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে মিউচুয়াল ফান্ডস, পিএমএস, এআইএফ, ডোমেস্টিক্যালি যারা ইনভেস্ট করেছে, বাট ইনস্টিটিউশন,
ঠিক আছে, যেমন ধরুন আমি ডিআইআর তে লেটস আমি এফআইআই টা আরেকবার বলুন, কি বললেন? ফরেন ইনভেস্টার্স। এক মিনিট, ডিআইআর টা আমি খুললাম। ডিআইআর এর মধ্যে দেখুন কি কি দেখতে পাচ্ছেন কোম্পানি। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল আছে, ডিএসপি স্মল ক্যাপের ইনভেস্টমেন্ট আছে, কোটাক ইমার্জিং ইকুইটি আছে, হ্যাঁ কোটাক স্মল ক্যাপ আছে, টাটা এআইএ লাইফ আছে, কোটাক স্মল ক্যাপ, কোটাক ইমার্জিং ইকুইটি, টাটা এআইএ লাইফ, টাটা এআইএ লাইফ, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, এইচএসবিসি ফোকাস ফান্ড, এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড। এবং তার মার্চ 2024-এর হোল্ডিংটা আপনি দেখুন। মার্চ 2024-এ কোটাক ইমার্জিং ইকুইটি 1.66, ডিএসপি ইকুইটি অ্যান্ড বন্ড ফান্ডে 1.65, এইচডিএফসি লাইফে 1.25। এদের কিন্তু এর আগে স্টেক ছিল না, এরা নতুন স্টেক নিয়েছে মার্চ 2024-এ। তার মানে ডিআইআইস আর ফার্দার বাইং। ডিআইআইস আর ফার্দার বাইং। ডিআইআইস এর এক সময় দেখুন জুন 2021-এ ডিআইআই স্টেক কত ছিল? 9.39%। জুন 2021 9.39, সেখান থেকে আজকের ডেটে কত হয়ে গেছে? মানে 14%। মানে ডিআইআইস আর কনস্ট্যান্টলি বাইং দ্য বিজনেস, রাইট? সিমিলারলি এফআইআই তে যাই ছিল 25%। 2021 FII has become now 30.69. FII মানে হচ্ছে foreign institutional investor. Let's say Goldman Sachs, let's say BlackRock, MIT. These are all different financial, foreign institutional investors যারা ইনভেস্ট করে। যেমন দেখুন এখানে স্মল ক্যাপ ওয়ার্ল্ড ফান্ড, নিউ ওয়ার্ল্ড ফান্ড, কেএনডি অপরচুনিটিস ফান্ড, বিএনপি পারিবার আরবিট্রাজ, ঠিক আছে, গোল্ডম্যান স্যাক্স, ফিডেলিটি, প্রিন্সিপাল গ্লোবাল ইনভেস্টার্স, দে অল ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। তো তাদের স্টেকও বাড়ছে, ডিআইআর স্টেকও বাড়ছে। আর পাবলিকের মধ্যে গিয়ে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি কোনো বড় সড়ো ইনভেস্টার, ধরুন আপনি রাকেশ জুনেওয়ালা, লেটস সে, রেয়ার এন্টারপ্রাইজের ইনভেস্টমেন্ট আছে কিনা, মুকুল আগরওয়ালের ইনভেস্টমেন্ট আছে কিনা, আশিস কাচুলার ইনভেস্টমেন্ট আছে কিনা, সেগুলো যদি আমি দেখতে চাই তাহলে সেগুলোকে আমি পাবলিকের আন্ডারে গিয়ে পাবো। ফর এক্সাম্পল আমি একটা লেটস সে আপনাকে দেখাচ্ছি। স্যার প্রমোটারে গেলে কি পাবো? প্রমোটারে গেলে পরে আপনি দেখতে পাবেন যে প্রমোটারের হোল্ডিং কত আছে। নরমালি উই উইল ট্রাই টু গেট দ্য বিজনেস ওয়্যার প্রমোটার হোল্ডিং ইজ মোর দ্যান 50%। ইন দিস বিজনেস দ্য প্রমোটার হোল্ড 29.44। ঠিক আছে, কেন আমরা দেখি যে কোনো বিজনেসের আপনার স্কিম কতটা, হাউ মাচ ইন্টারেস্ট ইউ আর হ্যাভিং ইন দ্য বিজনেস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কোনো সময় আপনি যদি দেখেন যে প্রমোটার মার্কেট থেকে বাই করছে, তার মানে প্রমোটার ইজ ফাইন্ডিং দ্যাট স্টক চিপ। সেই সময় সেই প্রমোটারের সেই স্টকটা চিপ লাগছে, এই জন্য সে মার্কেট থেকে বাই করছে। ঠিক আছে, সেটাকেও আপনাকে ফলো করতে হবে, প্রমোটার বাইং, রাইট? তো এনিওয়েজ আপনাদের দেখালাম এখানে পাবলিকের মধ্যে। লেটস আমি একটা কোম্পানি দেখছি, ফর এক্সাম্পল লেটস সে বালু ফর্জ। এটা বালু ফর্জের আমি যদি পাবলিকের মধ্যে যাই, দেখুন আপনি আশিস কাচুরিয়ার 2.16% স্টেক ছিল। একটু মিউট করে দেবেন প্লিজ, কাইন্ডলি একটু মিউট করে দেবেন। আশিস কাচুরিয়ার 2.16% স্টেক ছিল সেপ্টেম্বর 2023-এ, ডিসেম্বরে 2.11, মার্চে গিয়ে 2.14। আর এই আশিস কাচুরিয়ার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে একটা অদ্ভুত জিনিস, আশিস কাচুরিয়ার যত বাই সেল আছে সব আপনি দেখতে পাবেন, কোন কোম্পানিতে কবে কোন প্রাইসে বাই করেছে। যেমন ধরুন মেগাথাম নামে একটা কোম্পানিতে ইনভেস্ট করেছে, 3,16,800 শেয়ার কিনেছে 225 টাকা দিয়ে পার শেয়ার প্রাইসে। ব্র্যান্ড কনসেপ্ট কিনেছে 1 লাখ শেয়ার কিনেছে 658 টাকা। এসজেএস এন্টারপ্রাইজ সেল করে দিয়েছে 3,47,000 শেয়ার 628 টাকা। বাট দ্য প্রবলেম ইজ এই আপডেশনটা হবে আপনার প্রতি কোয়ার্টারে। কোয়ার্টারের মাঝখানে কোনো স্টক যদি বেচে দেয় কোনো ইনভেস্টার, কোনো বড় ডিআইআই, কোনো এফআইআই, কোনো মার্কি ইনভেস্টার, তার কিন্তু ডিটেলস আপনারা এখান থেকে স্ক্রিনার থেকে পাবেন না। এইবার আমি চলে আসি অ্যানাউন্সমেন্টে। এই অ্যানাউন্সমেন্টের মধ্যে প্রাইমারিলি আপনি যত রিসেন্ট ফাইলিংস আছে, সমস্ত রিসেন্ট ফাইলিং, সেই কোম্পানির যত ফাইলিং আছে সমস্ত ফাইলিং আপনি এই রিসেন্ট কম্পাইল। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। একটা ছোট্ট কোয়েরি ছিল, ছোট্ট কোয়েরি ছিল এই বালু প্রমোটার প্যাটার্নে। হ্যালো, এক মিনিট হ্যালো, এক মিনিট একটু হোল্ড করুন কাইন্ডলি প্লিজ। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে বালুপোর্জের যে প্রমোটার শেয়ার, বালুপোর্জের যে প্রমোটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে, সেটা যখন আমি মানে ইয়ার ওয়াইজ দেখছিলাম,
মার্চ 2020-তে 24%, ধরুন মার্চ 18 হচ্ছে 56, সেখান থেকে মার্চ 19-এ 24-এ ড্রপ করলো, আবার মার্চ 21-এ ব্যাক করে গেল 70%। মানে এটা কি কারণে, মানে কিভাবে হয়? মানে অনেক কিছু কারণ হতে পারে, প্রতিটা কোম্পানি আলাদা ধরুন শেয়ারের হিসেবে মানে প্রমোটারের ক্যাটেগরাইজেশন এজ এ পাবলিক করা হয়েছিল সে বছরে, সেটা হতে পারে। সেটা প্রতিটা কোম্পানিতে আপনাকে ঢুকে দেখতে হবে। যে ধরুন আমি আর আপনি দুজনে মিলে একটা পার্টনারশিপে বিজনেস করি, আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আই উইল গো আউট অফ দ্য বিজনেস। তো আমি সেবির কাছে একটা ফাইলিং করলাম যে আমার প্রমোটার ক্যাটাগরি থেকে নন প্রমোটার ক্যাটাগরিতে করে দেওয়া হোক। তো অটোমেটিক্যালি আমার যে 40% শেয়ার ছিল সেটা আপনার কমে যাবে। আমার যদি প্রমোটার ক্যাটাগরি থেকে নন প্রমোটার ক্যাটাগরিতে করে দেয়, নন প্রমোটার ক্যাটাগরিতে গিয়ে তারপরে আমি আমার শেয়ার বেচে দিয়ে আমার কোম্পানি থেকে লিকুইডেট করে দিলাম আমার স্টেক, সেটা হতে পারে। তার জন্য হতে পারে। অনেক সময় কি হয় যে আমরা কোনো মার্কি ইনভেস্টর আপনার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চাইছে, তার জন্য আপনি অলরেডি আপনার নিজের স্টেক বেচে দিতে পারেন তাকে। কেন কি যখনই মার্কি ইনভেস্টর, যখনই কোনো ডিআইআই, যখনই কোনো মিউচুয়াল ফান্ড, যখনই কোনো এফআইআইস ঢোকে, it improves the credibility of that company and then after the retail guys also follow that particular company. তো এখান থেকে আপনি প্রমোটারের স্টেক দেখবেন, প্রাইমারিলি যদি প্রমোটার স্টেক বাড়ায় ইট ইজ এ গুড সাইন। প্রমোটার যদি স্টেক বেচে, কাকে স্টেক বেচছে? যদি কোনো ভালো কোম্পানি, লেটস সে গোল্ডম্যান স্যাক্স কিনলো, লেটস সে ব্ল্যাকরক কিনলো, লেটস সে আশিস কেচলিয়া কিনলো, লেটস সে মধুকেলা কিনলো, সুনীল সিংহানিয়া কিনলো, লেটস সে আইসিসি প্রুডেন্সিয়াল কিনলো, ইটস এ গুড সাইন ফর দ্য কোম্পানি ইন দ্যাট ওয়ে, ইন জেনারেল আই এম সেইং। বাট লেটস সে এই সমস্ত মার্কি ইনভেস্টরদের দেখে কখনো শুধু ইনভেস্ট করা উচিত না। ইফ ইউ আর কনভিন্সড উইথ অল আদার প্যারামিটার্স দ্যাট উই হ্যাভ ডিসকাসড, মানে সেটা হতে পারে রেভিনিউ গ্রোথ, সেটা হতে পারে প্রফিট গ্রোথ, সেটা হতে পারে আরওই, আরওসি, পি রেশিও, হ্যাঁ, সমস্ত কিছু দেখে ক্যাশ কনভার্সন সাইকেল, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, সমস্ত কিছু দেখার পর যদি আপনি কনভিন্সড হন, লাস্টে গিয়ে টপ অফ দ্য আরেকটা যেটা টপ আপ যেটা সেটা হিসাবে আপনারা এই কারেন্টলি যে আমরা প্রমোটার বাইং বা মার্কি ইনভেস্টর বাইং যেটা বলছি সেটাকে আপনারা ইউজ করুন। সবকিছু দিয়ে দেখে আপনি যদি স্যাটিসফাইড হন, তারপরে লাস্টে গিয়ে আপনি দেখুন যে প্রমোটার কি বাই করছে মার্কেট থেকে, বা প্রমোটার কি নিজের স্টেক বাড়াচ্ছে, বা যদি অন্য কোনো বড় ইনস্টিটিউশন কি এখানে ধীরে ধীরে ঢুকছে বা নিজের স্টেক বাড়াচ্ছে, সেটা আপনারা একদম লাস্টে গিয়ে দেখুন। ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ স্যার, ওকে ওকে স্যার। ওকে, তো এইবার আমি আরেকটা জিনিসে যাব, সেটা হচ্ছে আপনি দেখুন এখানে ফিড বলে একটা অপশন আছে। এই ফিডে যেই ক্লিক করব, এখানে গিয়ে দেখুন একটা ওয়াচ লিস্ট ভিউ বলে একটা অপশন আছে। এই ওয়াচ লিস্ট ভিউতে গিয়ে আমি আমার যা নিজের কারেন্ট হোল্ডিং যা আছে সেই কোম্পানিগুলোকে লেটসে আমি এখানে অ্যাড করে দিয়েছি। ফর এক্সাম্পল, যখনই আমি অ্যাড করছি এই কোম্পানি রিলেটেড যত নিউজ বিএসসি এনএসসিতে আসবে, সমস্ত নিউজ এই ফিডে গেলে পরে আপনি দেখতে পাবেন। দেখুন আমার কোম্পানি লেটসে আনন্দ রাঠি, সাংভি মুভার্স, কেপিআই গ্রিন, জেন টেকনোলজি, শেয়ার ইন্ডিয়া, এরা যখন ক্রিস্কা, অ্যাঞ্জেল ওয়ান, ভিএটেক ওয়াবাক, লেটসে জেনসল ইঞ্জিনিয়ারিং, কেপি এনার্জি, মানে হোয়াট এভার, ফ্যান্টম ডিজিটাল, এরকম প্রচুর কোম্পানি, এদের যখন শেয়ার মার্কেটে বা বিএসসি বা এনএসসিতে যখন যা এদের ডিক্লারেশন আসবে, সেইগুলো সমস্ত আপনারা ওই ফিডের মধ্যে গিয়ে পেয়ে যাবেন। মানে আপনাদের সেই কোম্পানি সম্পর্কে সেপারেটলি খোঁজার দরকার নেই। ঠিক আছে? সেই কোম্পানিটার সম্পর্কে যে আপনি সেপারেটলি গিয়ে খুঁজবেন সেটার দরকার নেই। আপনারা শুধু ওয়াচ লিস্টে সেই কোম্পানির নাম আপনি অ্যাড করে দেবেন, সেই কোম্পানি রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশন অটোমেটিক্যালি আপনার কাছে আপনার ফিডের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। নেক্সট আমরা দেখবো আমরা স্ক্রিনে গিয়ে কিভাবে স্ক্রিন করতে পারি। নেক্সট আমরা স্ক্রিনে গেলাম, স্ক্রিনে গিয়ে আমি ক্রিয়েট নিউ স্ক্রিন করলাম। লেটস সে ক্রিয়েট নিউ স্ক্রিন, একটু টাইম লাগছে, একটু সময় দেবেন। 5 মিনিটসে ক্লাস শেষ করব, এরপরে আমরা ডাউট ক্লিয়ারিং এর জন্য ফার্দার ক্লাস নেব। আজকে একটু টাইড আপ, রাইট? ধরুন নিউ স্ক্রিনে গিয়ে আমি লিখলাম মার্কেট ক্যাপিটালাইজেশন মোর দ্যান 5,000 crore, মার্কেট ক্যাপিটালাইজেশন মোর দ্যান 5,000 crore, তার সাথে রিটার্ন অন ইকুইটি ROE, রিটার্ন অন ইকুইটি ইজ মোর দ্যান 20%। ঠিক আছে? তার সাথে আমি লিখলাম let's say YOY quarterly profit growth is more than 20%, and লাস্টে ধরুন আমি লিখলাম মার্কেট ক্যাপিটালাইজেশন হয়ে গেল, রিটার্ন, আর লাস্টে আমি লিখলাম ধরুন আমি প্রাইস টু পি রেশিও
price earning ratio, price to earning is less than 30, let's say. ধরুন এটা একটা আমি স্ক্রিনার বানালাম, আপনারা এরকম নিজেদের মতো যত খুশি স্ক্রিনার বানাতে পারেন, যত খুশি। অ্যান্ড দেন আই রান দ্য কোয়ারি। যখনই আমি রান দ্য কোয়ারি করলাম, এখানে দেখুন আপনি there are 26 companies that I have found which has qualified in all these parameters. আমার প্যারামিটার কি কি ছিল? মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 টাকার বেশি, রিটার্ন অন ইকুইটি 20%-এর বেশি, YOY লাস্ট বছরের তুলনায় কোয়ার্টারলি প্রফিট গ্রোথ 20%-এর বেশি, প্রাইস টু আর্নিং 30% কম। এই YOY প্রফিট গ্রোথ না করে আপনি লাস্ট 3 বছরের অ্যাভারেজ প্রফিট গ্রোথ দেখতে পারেন। আপনি প্রাইস টু আর্নিং 30 না করে 40 করতে পারেন, 20 করতে পারেন। মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 না করে 20,000 করতে পারেন। There are n number of parameters that you can try. What I am trying to make you guys understand is the process of fishing. কিভাবে আপনি ফিশিং করতে পারেন। এবার আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে ফিল্টার তৈরি করুন। ফিল্টার তৈরি করে আপনি সেই কোয়ারিটাকে রান করুন। রান করলে পরে আপনি এই ধরনের কোম্পানি পাবেন। এবার একটু দেখে নিই যে মার্কেট ক্যাপ ওয়াইজ এই ধরনের কোম্পানিগুলোর মধ্যে কি কি কোম্পানি আসছে বর্তমানে। ধরুন HDFC ব্যাংক এসছে, লাইফ ইন্স্যুরেন্স এসছে, ইনফোসিস এসছে, আদানি পাওয়ার এসছে, পাওয়ার ফিনান্স কর্পোরেশন এসছে, চোলামন্ডলম এসছে, NMDC এসছে, ঠিক আছে, লয়েড মেটাল এসছে, অ্যাঞ্জেল ওয়ান, ICICI সিকিউরিটিজ, ক্যাস্ট্রল, আদিত্য বিড়লা এমসি, CPCL এসছে, মহানগর গ্যাস, রেমন্ড, টানলা প্ল্যাটফর্ম, গোদাবরী পাওয়ার, ক্যাপলিন পয়েন্ট, শ্রীরাম পিস্টন, গ্রাভিটা ইন্ডিয়া, শেয়ার ইন্ডিয়া, CMS ইনফোসিস্টেম, উৎকর্ষ স্মল ফিনান্স অ্যান্ড জামনা অটো ইন্ডাস্ট্রিজ। আপনি টোটাল 26টা কোম্পানি পেলেন। আপনি জানেন এই 26টা কোম্পানির বেসিক ফান্ডামেন্টাল অ্যাটলিস্ট ঠিক আছে। নাও লেট আস ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হুইচ অফ দিস কোম্পানিজ আর কমপ্লিটলি সিক্লিক্যাল অ্যান্ড হুইচ আর সেমি সিক্লিক্যাল। যেগুলো কমপ্লিটলি সিক্লিক্যাল আছে, মানে আপনি যদি কোনো স্টিল ইন্ডাস্ট্রি পান, সিমেন্ট ইন্ডাস্ট্রি পান, সেগুলোকে আপনি বাদ দিয়ে দিন। সেগুলোতে প্রথমেই নতুন জায়গা থেকে ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই। উইথ দ্য টাইম উই উইল স্লোলি ইনভেস্ট ইনটু সিক্লিক্যাল, বাট after you have already spent, let's say 1 year 2 years in the market, then only you should invest in the cyclicals. ঠিক আছে? তো এখানে এই সমস্ত কোম্পানিগুলোর মানে কি, যে এদের ভ্যালুয়েশন রিজনেবল, অথচ ফান্ডামেন্টালি স্ট্রং, ভালো রেজাল্ট ডেলিভার করেছে, ইয়েট দে আর ট্রেডিং অ্যাট আ ভেরি গুড ভ্যালুয়েশন অর রিজনেবল ভ্যালুয়েশন। তো নাও লেটস সে আই ওয়ান্ট টু স্টাডি অ্যাবাউট লেটস সে HDFC ব্যাংক। HDFC ব্যাংকের মধ্যে যদি আমি চলে যাই, একদম নিচে যদি আপনি চলে যান, এখানে দেখুন কনকলস আছে, এখানে দেখুন ট্রান্সক্রিপ্ট আছে, এখানে নোটস আছে। ট্রান্সক্রিপ্ট যদি আমি বলেছিলাম আগের দিন, মনে আছে যে প্রতি কোয়ার্টারের পরে ব্যাংকের বা কোনো কোম্পানির ম্যানেজমেন্টরা এসে তাদের অ্যানালিস্টদের সাথে আলোচনা করে যে কোম্পানি কেমন চলছে। এইখানে দেখুন এই কোম্পানি যে আলোচনাগুলো করেছিল সেটা প্রতি কোয়ার্টারে, যেমন এটা ডিসেম্বর কোয়ার্টারেরটা জানুয়ারি 16, 2024 চলে এসছে। এখানে আপনি দেখবেন টোটাল 22 পাতার একটা ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টটা যদি আপনি পুরোটা পড়েন, তাহলে আপনি সেই কোম্পানির কনসার্নস সম্পর্কে বুঝতে পারবেন, সেই কোম্পানিতে কি হচ্ছে বুঝতে পারবেন। আপনার একটা পড়ে যদি না বুঝতে পারেন, তাহলে আগেরটায় চলে যান, দেখুন আগেও আছে ট্রান্সক্রিপ্ট, অক্টোবর 2023 আবার ট্রান্সক্রিপ্ট রয়েছে, সেটা পড়ে যদি না বুঝতে পারেন তাহলে তারও আগেরটায় চলে যান। এইভাবে প্রতি কোয়ার্টারে দেখুন কোম্পানি ট্রান্সক্রিপ্ট পাবলিশ করছে। তাছাড়া কোম্পানি আর কি পাবলিশ করছে, একটা ইনভেস্টর প্রেজেন্টেশন পাবলিশ করছে। এইটা হচ্ছে ইনভেস্টর প্রেজেন্টেশন। এই ইনভেস্টর প্রেজেন্টেশনের মধ্যে কোম্পানির যাবতীয় ডিটেলস আপনি পেয়ে যাবেন। লেটস সে ফর HDFC ব্যাংক, এর লোন কত পার্সেন্ট রেটে গ্রো করেছে, এর অ্যাডভান্স মানে এর ডিপোজিট কত পার্সেন্ট রেটে গ্রো করেছে, NPA কি গ্রো করছে কি না গ্রো করছে, কোন সেগমেন্টটা ভালো করছে, কার লোন সেগমেন্ট ভালো করছে না, হাউজিং লোন ভালো করছে, এভরিথিং ইউ উইল গেট ফ্রম হিয়ার। Similarly, let's say for APL Apollo, let's say I want to now study about the business. How do I do that? APL Apollo again, একদম নিচে চলে যান, একদম নিচে গিয়ে দেখুন আপনি ট্রান্সক্রিপ্ট আছে। ট্রান্সক্রিপ্টটা 19 পাতার ট্রান্সক্রিপ্ট, এটাকে প্রিন্ট করে বা কম্পিউটারে নিয়ে আপনি বিজনেস সম্পর্কে পড়ুন। যদি বুঝতে পারেন, যদি প্রথম ট্রান্সক্রিপ্ট থেকে বুঝতে অবশ্যই অসুবিধা হবে, তাহলে সেকেন্ডটা পড়ুন, থার্ডটা পড়ুন, তারপরে আপনি একটা বিজনেস সম্পর্কে সেন্স পাবেন, এর প্রমোটার কেমন সেটা বুঝতে পারবেন। তার পাশে কি আছে দেখুন, PPT আছে। PPT মানে হচ্ছে ইনভেস্টর প্রেজেন্টেশন আছে। সেই ইনভেস্টর প্রেজেন্টেশনটা দেখলে পরে আপনার বিজনেস সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। এই ধারণাগুলো, এই সোর্সগুলো জানাটা দরকার, যে একটা বিজনেস সম্পর্কে আমি কোথায় পড়াশোনা করব। আজকে দেখুন এই বিজনেসটা যারা 10 বছর আগে ইনভেস্ট করেছিল, APL Apollo, সঞ্জয় গুপ্তার কোম্পানি, ইট হ্যাজ বিকাম 50x ইন 10 years। তো গুড থিং ইজ যে আপনাকে এরকম ভালো প্রমোটার অ্যাট দ্য রাইট টাইম, মোটামুটি যখন ছোটোখাটো কোম্পানি মানে 5-7,000 10,000 crore আপনি যদি আইডেন্টিফাই করে নিতে পারেন, বা 2-3,000 crore করতে পারলে আরো ভালো, that can give tremendous amount of return going forward in the next 5-7-10 years. So these are more or less the different source of information
তাছাড়া যদি আপনি কোম্পানি বলেছিলাম অ্যানুয়াল রিপোর্ট থাকে, অ্যানুয়াল রিপোর্টে দেখুন এখানে অ্যানুয়াল রিপোর্টের মধ্যে 2023, 2022, 2021 তিনটেই আছে। এই অ্যানুয়াল রিপোর্টের মধ্যে অ্যানুয়াল রিপোর্টটা খুলবেন, খুলে নিয়ে গিয়ে তার মধ্যে ম্যানেজমেন্ট ডিসকাশন বলে, আগের দিন আমার স্লাইডে লেখা ছিল ম্যানেজমেন্ট ডিসকাশন বলে, আপনি যদি সার্চ করেন তাহলে আপনি ম্যানেজমেন্ট ডিসকাশনের পোর্শনে গিয়ে দেখতে পাবেন যে কোম্পানির কি কি বক্তব্য, এটা মানে what they have done, what they have planned for the next year, everything you will find in the management discussion section. এটা অনেক বড় হয়, নর্মালি 200-300 পাতার একটা ডকুমেন্ট হয়, এর জন্য ইটস টেকিং টাইম টু ওপেন আপ। আমার ইন্টারনেটও বর্তমানে একটু স্লো আছে, বাট দিস ইজ হাউ ইউ গেট অল দ্য ইনফরমেশন। তো ফার্স্ট ইউ স্ক্রিন, ডিপেন্ডিং অন আপনি নিজের মতো স্ক্রিনার সেট করলেন, নিজের মতো স্ক্রিনার সেট করে আগে সেট অফ কোম্পানি ফাইন্ড আউট করলেন, আর সেটা করার পরে তারপরে আপনার যে যে বিজনেস মনে করলেন যে আপনি এই বিজনেসটা পড়বো, সেই বিজনেসটা পড়ার জন্য আপনার প্রাইমারিলি 2-3টে সোর্স, একটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্টে ম্যানেজমেন্ট ডিসকাশন, একটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট যেটা আছে, কোম্পানি যদি কল করে তার ট্রান্সক্রিপ্ট থাকবে, আর না হলে পরে ইনভেস্টর প্রেজেন্টেশন থাকবে। আর তাছাড়া এটা একটু টাইম লাগছে, এটা ছেড়ে দিলাম। আর পাশে দেখুন একটা ক্রেডিট রেটিং এজেন্সিতে দেখুন রেটিং আপডেট লেখা আছে, রেটিং আপডেট। এটা ডিফারেন্ট ক্রেডিট রেটিং এজেন্সিজ লাইক ইকরা, কেয়ার, এরা ডিফারেন্ট কোম্পানি ক্রেডিট রেটিং করে। ক্রেডিট রেটিং করার সময় তাদের কোম্পানির অপারেশন ফান্ডামেন্টাল সম্পর্কে দে পুট আপ আ ডিটেল রিপোর্ট। যেমন এটা দেখুন ইকরা করেছে, দেখুন ikra.in এর সাইটে চলে গেল ডাইরেক্টলি। তার মানে আমি যেটা বলতে চাইছি যে আমি যদি স্ক্রিনারটাকে ভালো মতো ইউজ করি, প্রথম কথা ফিডে গেলে পরে আমার কাছে যত কোম্পানি আছে সমস্ত কোম্পানির ইনফরমেশন আমার কাছে একবারে চলে আসছে। আমি যদি স্ক্রিন করি, স্ক্রিন করে নিজের মতো কোম্পানি ডিসাইড করলাম, তারপরে আমি যদি কোম্পানি সম্পর্কে লেটসে পড়াশোনা করতে চাই, তাহলে আমি তার ট্রান্সক্রিপ্ট, নোটস এবং পিপিটি তিনটেই আমি পরপর দেখতে পাচ্ছি। নোটস মানে হচ্ছে যদি কারোর বড় ট্রান্সক্রিপ্ট পড়ার সময় না থাকে তখন তার জন্য ছোট ছোট করে নোটসও দেওয়া আছে। এই নোটসের লিমিটেশন আছে, আপনার যদি আনপেড ভার্জন হয় তাহলে ম্যাক্সিমাম মাসে 10টা নোটস আপনি দেখতে পাবেন, আর যদি পেইড ভার্জন হয় তাহলে আপনি আনলিমিটেড নাম্বার অফ নোটস দেখতে পাবেন। এইটা একটা ইউটিলিটি যেটা স্ক্রিনারে আছে। সো দিস ইজ অল হোয়াট আই ওয়ান্টেড টু কভার টুডে। হোপ ইউ গাইজ হ্যাভ আন্ডারস্টুড টু সাম এক্সটেন্ট, বাট দিস ইজ আ ম্যাটার অফ প্র্যাকটিস। উইল হ্যাভ টু কিপ প্র্যাকটিসিং অ্যান্ড প্লিজ ইউজ দ্য গ্রুপের মধ্যে যত পারবেন কোয়েশ্চেন করুন, উইল ট্রাই অ্যান্ড মেক ইট ক্লিয়ার, রাইট? সো এনি কোয়েশ্চেন ফ্রম এনি ওয়ান অফ ইউ ইজ ওয়েলকাম। স্যার question please. Initially cyclical share. হ্যালো স্যার আপনি ওই কারোর যদি কোনো প্রশ্ন না থাকে দেন আই উইল এন্ড দ্য সেশন। কোম্পানিগুলো যেতে মানা করলেন। স্যার শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো স্যার শোনা যাচ্ছে? অডিবল? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান প্লিজ। স্যার একটা যে ইউনিয়ন ব্যাংকের এক্সাম্পল দিলেন, ওখানে একটা নেগেটিভ এসেছিল ডেবিট ফাইন্যান্সিং, ওটা নেগেটিভ কেন হলো? তার জন্য ব্যাংকের ব্যালেন্স শিট পড়তে হবে আপনাকে। ওই কোম্পানি যে যখন নেগেটিভ যে সময় এসছে তার ইনভেস্টর প্রেজেন্টেশন খুলে আর যে নোটস আছে সেই নোটসটা খুলে নিয়ে আগে পুরোটা পড়ুন, তাহলে বুঝে যাবেন। মানে ব্যাংকের প্রফিট করেছিল না? হ্যাঁ বলুন কি বলছেন স্যার? ইনিশিয়ালি সিক্লিক্যাল যে কোম্পানিগুলো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন স্যার। ওই যে সিক্লিক্যাল কোম্পানিগুলোর দিকে ইনিশিয়ালি ভাবতে বা স্টাডি করতে মানা করেছিলেন, ওগুলো এক বছর বাদ, মানে এগুলোর কি স্পেসিফিক কোনো রিজন আছে বা এগুলোর গ্রোথ রেট কি খুব কম হয় ইনিশিয়ালি, নাকি রিস্ক ফ্যাক্টর অনেক বেশি? না, রিস্ক ফ্যাক্টর না, রিস্ক ফ্যাক্টর কিছু নেই। ধরুন আপনি তো শেয়ার মার্কেটে সবাই ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট শুরু করেছেন। সিক্লিক্যালে কি হয়, প্রফিটেবিলিটি যেটা হয় সেটার মধ্যে খুব হিউজ ভ্যারিয়েশন থাকে। আপনি যদি এমন একটা সময় দুম করে সিক্লিক্যাল কোম্পানি না মানে ঢুকে পড়েন যেখানে প্রফিট ইজ অন ভেরি হাই সাইড, বাট উই আর এট দ্য পিক অফ দ্য সাইকেল, হতে পারে পরের কোয়ার্টার থেকে প্রফিট উইল গো ডাউন। সো ইউ শুড হ্যাভ প্রপার আন্ডারস্ট্যান্ডিং। লেটস ইফ ইউ আর ইনভেস্টিং ইনটু দ্য স্টিল, দেন উই শুড হ্যাভ প্রপার আন্ডারস্ট্যান্ডিং যে স্টিল ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, স্টিলের প্রাইস কি হচ্ছে, চায়নাতে ডিমান্ড কি, চায়নার গ্রোথ কি, ইউএস এর ডিমান্ড কি, রাশিয়াতে অলরেডি, যেমন কালকের দিনে আমি একটা এক্সাম্পল বলছি, ইউএসএ অলরেডি হ্যাজ ব্যান্ড রাশিয়ান স্টিল কোম্পানিজ। ঠিক আছে, কোনো রাশিয়ান স্টিল ইউএসএ ইউজ করবে না। চায়নার জিডিপি ওয়াজ এক্সপেক্টেড টু বি 4.5%,
যেটা হয়েছে 5.4%। এবং যদি পরের কোয়ার্টারও ঠিকঠাক হয়, চায়নাতে যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যদি বাড়ে, তাহলে ইন্ডিয়াতেও স্টিলের ডিমান্ড বাড়বে। ওভারঅল স্টিল ইন্ডাস্ট্রিজ আর এক্সপেক্টেড টু ডু ওয়েল, বাট question is, do you have all this information? Are you studying extensively to find out the steel market, what is happening in the steel market? Do you have any idea যে লন্ডন মেটাল এক্সচেঞ্জে আজকের দিনে স্টিলের প্রাইস কত? Do you have any idea যে শিকাগো মার্সেন্টাইল এক্সচেঞ্জে আজকের দিনে মেটালের প্রাইস কত? If you have the idea, you can definitely invest and you can make a lot of money. If you don't have the idea, better is to avoid and invest somewhere যেখানে আপনি শান্তিতে অনেকদিন ধরে বসতে পারবেন, যেখানে প্রফিট দুম করে পড়ে যাবে না। ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্য সাইকেল। স্টিলের ক্ষেত্রে কি হয়, ধরুন যেদিন রাশিয়ান স্যাংশন উঠিয়ে দেবে ইউএস, সেদিন আবার রাশিয়া থেকে স্টিলের সাপ্লাই গোটা গ্লোবে চলবে। That the moment it would be declared from the next month onward, steel price will go down, and যে কোম্পানিটা 15% প্রফিট করছিল, that will come down to 5% for example। ঠিক আছে, তো এই জন্য আমি বললাম যে সিক্লিক্যাল বুঝতে গেলে পরে আপনাদের দেখুন, আপনাদের এত কিছু আমি বললাম, নন সিক্লিক্যালের টাইম দিলে পরে অ্যাটলিস্ট এখান থেকে 10 বছর লাগবে পুরো নন সিক্লিক্যাল বুঝতে। সেখান থেকে দেখুন আপনার মনে যে কোশ্চেনটা আসলো সেটা হলো সিক্লিক্যালের ওপরে। এরকম ভাববেন না যে সিক্লিক্যালি ইনভেস্ট করা যায় না, অবশ্যই ইনভেস্ট করা যায়, কিন্তু সিক্লিক্যালি ইনভেস্ট করতে গেলে পরে আপনাকে সিক্লিক্যালের মতো করে পড়াশোনা করতে হবে প্রথমে। যে এক্সাম্পলটা আমি বললাম, লেটস সে টেক্সটাইল ইজ এ সিক্লিক্যাল ইন্ডাস্ট্রি। ডু ইউ নো হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য কটন বেল? কটন বেলের প্রাইস কিভাবে মুভ করছে, উইল হ্যাভ টু হ্যাভ দ্যাট আইডিয়া। প্রথমে আমরা পড়াশোনা করব, আগে নলেজের পিছনে দৌড়তে হবে, তারপরে রিটার্ন আসবে। ডাইরেক্ট ইকুইটি ইজ এ ম্যাটার অফ লট অফ টাইম, ডিভোশন, ডেডিকেশন, কমিটমেন্ট অ্যান্ড দ্য স্যাক্রিফাইস। Definitely, if you are putting so much of time behind the stocks and the equities, many a times, let's say we have to sacrifice the family time. Many a times we have to keep awake, রাত্রিবেলা 2টো পর্যন্ত জেগে পড়াশোনা করতে হচ্ছে, আফটার অফিস অ্যান্ড অল দোজ স্টাফ। সেইগুলো করার মতো যদি টেনাসিটি থাকে, তাহলে পরে ডাইরেক্ট ইকুইটিতে ইনভেস্ট করুন। যদি মনে হয় না যে আমি শান্তিতে বসে নিয়ে ঠিকঠাক পয়সা কামাতে চাই, মিউচুয়াল ফান্ড ভালো দেখে দেখুন, যেখানে ভালো ফান্ড ম্যানেজার আছে, অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করবে, সেরকম স্টকে মানে সেরকম ফান্ডে ইনভেস্ট করুন, রিল্যাক্স করুন, নিজের মতো নিজের ফ্যামিলি টাইম কাটান। ঠিক আছে, এনি মোর কোয়েশ্চেন প্লিজ? থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন না থাকলে আই উইল এন্ড দ্য সেশন রাইট অ্যাওয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমার মনে হয় যে স্যার in the group as well. You can ask in the group. Today we are in a little rush. He is also in a little hurry. না অবশ্যই স্যার, না বলছি যে আমাদের মনে হয় আমরা এই স্ক্রিনার নিয়ে যা যা মানে ট্রায়াল রান গুলো নেবো, তারপরে আমাদের যা কোশ্চেন নিয়ে একটা সেপারেট সেশন থাকলে আমাদের সুবিধা হয়। সেপারেট সেশন নয় স্যার, আপনার যা কোয়েশ্চেন থাকবে ইউ ক্যান থ্রো ইন দ্য গ্রুপ। আই উইল বি এবল টু আনসার ইচ এন্ড এভরিওয়ান, উইল ক্লিয়ার দ্য ডাউট। ইফ রিকোয়ার আই উইল ইউজ দ্য ভয়েস মেসেজ টোন, মানে ভয়েস মেসেজ নোট পাঠিয়ে দেবো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। প্লিজ ইউজ দ্য গ্রুপ, ক্যাপিটালাইজ দ্য গ্রুপ প্লিজ। ইচ এন্ড এভরিওয়ান যেখানে যেখানে যা কোয়েশ্চেন আছে কাইন্ডলি গ্রুপে দিন। জেনারেলি প্রতিটা সেশনের শুরু মানে কাপল অফ মিনিটস তো আগের ক্লাসে ডিসকাশন হয়ে থাকে, ঠিক আছে। আমি এইমাত্র দেখলাম এখন একজন হয়তো জয়েন করলেন কেউ একটা, তো একটু যদি ইফ ইউ ক্যান জয়েন আর্লিয়ার দেন ইট উইল বি বেটার ফর ইউ অ্যাজ ওয়েল। আর দেখুন ফান্ডামেন্টাল ইনভেস্টিং এনিওয়েজ 2-3টে ক্লাস কেন, আমি যদি 30খানা ক্লাসও দিই তাও এভরিথিং উইল নট বি ক্লিয়ার্ড। What you'll have to do is you have to get into the thing, you have to read the way I have told, and then you have to get back to me. Unless you have spent 3-4-5 hours behind a particular company or behind a certain stocks, আপনার মনে সেই কোয়েরিগুলোই আসবে না যেগুলো ডিপ লেভেলে আসা উচিত বড় ইনভেস্টমেন্ট করার আগে। তো আপনি যে কোনো একটা কোম্পানি নিয়ে, লেটস আমি এপিএল অ্যাপোলো কোম্পানিটা বললাম, তার দুটো আগে ট্রান্সক্রিপ্ট পড়ুন, তার দুটো ইনভেস্টার প্রেজেন্টেশন দেখুন, তার 2 বছরের ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা বের করে বোঝার চেষ্টা করুন যে হাউ দ্য বিজনেস হ্যাজ মুভড, অ্যান্ড ট্যালি ইট উইথ what management had guided 2 years before and whether they were able to kind of achieve that. If they are able to achieve, that means this is a good management. আমি বলেছিলাম আগের দিন যে অনেক ম্যানেজমেন্ট থাকে যারা ওভার প্রমিস করে আন্ডার ডেলিভার করে। উইল ট্রাই অ্যান্ড অ্যাভয়েড দোজ ম্যানেজমেন্ট, বাট দিস সঞ্জয় গুপ্তা ইজ ওয়ান গ্রুপ অফ প্রমোটার who has always over delivered. ও যা বলে তার থেকে বেশি করে। সঞ্জয় গুপ্তা is a huge name in the stock market. After Asian Paints, APL Apollo has been one of the greatest multi-bagger stock in the market. ওর যেমন রিসেন্টলি একটা কোম্পানি আছে, আমি আপনাকে বলে রাখলাম, কিনবেন না জানো একেবারেই, এসজি মার্ট নামে একটা কোম্পানি আছে। কেউ খুলতে পারেন স্ক্রিনারে এসজি মার্টের শেয়ারটা দেখুন তো কোথা থেকে কোথায় গেছে লাস্ট 1-2 বছরে। এসজি মার্ট, প্লিজ চেক। এনিওয়ান হু ইজ ট্রাইং, লেট মি নো। হ্যালো, সবাই মিউটে আছে।
হ্যাঁ ঠিক আছে, এসজি মার্ট খুঁজুন, কেউ একজন আনমিউট করে আমায় বলুন এসজি মার্টের শেয়ারটা কেমন, হাউ ইট ইজ ডুইং ইন দ্য লাস্ট 3 years or 2 years. There are a lot to be done in the market, honestly. If you can have the right information, which certainly requires huge amount of time, প্রচুর সময় দিতে হবে আপনাকে. And it's a full-time job. Investing is a full-time job. It is not a part-time job. And those who are doing it on part-time basis, they're doing 2 jobs actually. One is full-time job for the profession, another is for the investment. And serious amount of my, let's say if I am putting, let's say crores of my earning into a stock, obviously I have to, আমাকে তো নিজে তার জন্য স্টাডি তো করতেই হবে, রাইট? নালে পরে আমি কি করে আমার সারা জীবনের হার্ড আর্ন মানি লেটস সে আমি বড় অ্যামাউন্ট কি করে ইনভেস্ট করবো ইফ আই এম নট কনভিন্সড এন্ড নট হ্যাভিং কনভিকশন। এসজি মার্ট কেউ চেক করলেন? হ্যাঁ স্যার, এসজি মার্ট কারেন্ট প্রাইস 484। 2 বছর আগের প্রাইস কত ছিল? 2 বছর আগের প্রাইস কত টাকা? 42। হ্যাঁ, তার মানে 36 থেকে 484 টাকা হয়েছে এক বছরে, রাইট? বছরে, হ্যাঁ। ক বছরে? এক বছরে না 3 বছরে? 52 weeks high is 52 weeks low high, তার মানে 52 weeks low যদি 36 টাকা হয় মানে এক বছরের মধ্যে 25 টাকা থেকে 484 টাকা হয়েছে, right? Almost 13-14 times. So there are opportunities in the market. It all depends যে এই এসজি মার্ট কোম্পানিটা আমি যে বলছি এপিএল অ্যাপোলোর যে মালিক, এটা তারই কোম্পানি। সে কবে কোম্পানিটা নিল এই খবরটা যে খুঁজে বের করতে পেরেছে ওই সময় সে প্রচুর টাকা কামিয়েছে, আর যে খুঁজে পায়নি সে চোখের সামনে দিয়ে দেখেছে শুধুমাত্র প্রতিদিনই আপার সার্কিট হচ্ছে। বাট এই লেভেলে একেবারেই ঢুকবেন না কেউ। অ্যান্ড অল দিস টক্স উইচ আই এম ডিসকাসিং ইজ ফর দ্য লার্নিং পারপাস। যদি কেউ আমার এই ডিসকাশনের উপরে বেস করে যদি আপনারা কেউ নিজেরা কেনাবেচা করেন, তার রিস্ক ইজ কমপ্লিটলি ইয়োর্স। আমার কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই, আমার কাছে এসজি মার্টের কোনো স্টকও নেই। দিস ইজ জাস্ট এ ডিসক্লেমার। বাট হোয়াট আই ওয়ান্ট টু মিন ইজ যে মার্কেটকে আপনি যত টাইম দেবেন মার্কেট আপনাকে ইকুয়াল রিটার্ন দেবে। মার্কেটকে আপনি যদি ভাবেন যে এটা জুয়া খেলার জায়গা, ও আপনাকে জুয়ারি হিসেবে ট্রিট করবে। মার্কেটকে আপনি যদি ভাবেন যে আমার প্রেমিক বা প্রেমিকা, ও আপনাকে প্রেমিক বা প্রেমিকা হিসেবে ট্রিট করবে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দ্য টাইম দ্যাট ইউ উইল গিভ উইল বি কমেন্সুরেট উইথ দ্য রিটার্ন। আপনি যত টাইম দেবেন আপনার রিটার্ন তত আসবে। ইট অল ডিপেন্ডস যে হাউ ওয়েল, আই মিন হাউ মাচ টাইম ইউ আর হ্যাভিং। ধরুন সকলেই তো আমরা ব্যস্ত, সকলেই বিভিন্ন রকমের কাজকর্ম করি আমরা, তারপরে গিয়ে কতটা সময় আমরা দিতে পারবো, দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউর ইন্ডিভিজুয়াল সিচুয়েশন। আই লিভ ইট টু ইউ। থ্যাংকস ফর বিং ইনটু দিস সেশন and I thoroughly enjoyed. Hopefully I'll get a lot of questions. Hopefully I'll get a lot of questions from all of you in the group. I invite you, I request you যে আপনাদের যা যা কোয়েশ্চেন আসে কাইন্ডলি আপনারা গ্রুপে পুট আপ করুন, and I'll try and address each of your question. Each of your query will be answered. Thank you so much. Good night. Good night, sir.